কলেজ থেকে ফিরে থরথর করে কাঁপছে রাত, কারণ ওর সামনে পাত্রপক্ষ বসে আছে। অবশ্য পাত্রপক্ষকে ভয় পাচ্ছে না, বরং পাত্ররূপী পুলিশটাকে ভীষণ ভয় করছে রাতে। জীবনে ভূতরূপী জিনদের পরও পুলিশকেই বেশি ভয় পায়। যাকগে সে কথা। নাইমা রহমান মেয়েকে সুন্দর করে সাজিয়ে পাত্রপক্ষের সামনে এনে বসালেন। পাত্রপক্ষ বলতে পাত্র আর পাত্রের বাবা এসেছে। অবশ্য পাত্রের বাবার সাথে ওনার পার্সোনাল ডাক্তার এসেছে। উনি হার্টের রোগী, যে কোনো সময় ডাক্তারের প্রয়োজন পড়ে, তাই মেয়েরা যেমন মেকআপ ব্যতীত বাড়ির বাইরে বের হয় না, তেমনি গালিব মেহেদাব ডাক্তার ছাড়া বাইরে বের হন। রাতের বাবা জুবাইর সিদ্দিকী গলা খাকারি দিয়ে বললেন, আপনার ছেলের নামটা যেন কি? গালিব মেহেদাব কিছু বলার আগে একটা গুরু গম্ভীর নিরেট কণ্ঠস্বর ভেসে আসলো। জি গুরবাজ মেহতাব। জুবাইর সিদ্দিকী মুচকি হেসে বললেন, ও হ্যাঁ, মনে পড়েছে। আসলে আমার ভুলে যাওয়ার রোগ আছে, মাঝে মাঝে তো নিজের নামই ভুলে যাই। যাক, সে কথা বাদ দেন। এই যে আমার মেয়ে জিম সিদ্দিকী। ওনার কথা শুনে সবাই অবাক নয়নে ওনার দিকে দৃষ্টি দিলেন। বল খেলতে ব্যস্ত থাকা 10 বছরের ছেলে জিম মুখে রাগের আভা এনে বলল, বাবা, জিম তোমার ছেলের নাম, মেয়ের নাম না? জুবাইর সিদ্দিকী নিজের ভুলে লজ্জা পেয়ে গেলেন, কিন্তু বাইরে গাম্ভীর্যতা বজায় রেখে বললেন, আমি ইচ্ছে করেই ভুল বলেছি। দেখলাম তোমার মনোযোগ আছে কি নেই। যেহেতু মনোযোগ আছে, তো এখন আসল কথা বলা যাক। উনি নিজের পাশে বসে থাকা কলেজ পুরা মেয়ের মাথায় হাত রেখে বললেন, আমার মেয়ে রাত সিদ্দিকী। ও ছোট থেকে একটু চঞ্চল প্রকৃতির, তাই এভাবে গড় গড় করে কথা বলে চলেছে। আবারও সকলে চোখ বড় বড় করে ওনার দিকে তাকালো। গালিব মেহতাব নিজের বুকে হাত রেখে বললেন, ভাইজান, আপনার মেয়ে তো আসার পর থেকে এখনো একটা কথাও বলেনি। রাত বাবার সন্নিকটে এগিয়ে গিয়ে কণ্ঠটা খাটো করে বলল, বাবা, এইসব বৈশিষ্ট্য জ্যোৎস্নার, আমি জ্যোৎস্না না, আমি রাত। জুবাইর সিদ্দিকী থতমত খেয়ে গেলেন। পর মুহূর্তে নিজের ভুল শুধরে নিয়ে বললেন, ওই আর কি, একই কথা। আমার মেয়ে রাত একটু ভীতু আর লাজুক প্রকৃতি, তাই কথা বলতে লজ্জা পাচ্ছে, কিছু মনে করবেন না। গালিব মেহতাব ওনার কথা শুনে বুক ভরে নিঃশ্বাস নিলেন, কেননা একটু আগে ওনার শ্বাস টান উঠতে ধরেছিল। রাতের মা নাইমা রহমান সকলের জন্য টুকটাক রাস্তায় নিয়ে বিভিন্ন রকম কথা বলতে লাগলেন। সেসব কথা একটু মনোযোগ নেই রাতের। ও মাথা নিচু রেখে নিজে ভয় কাটানোর চেষ্টা করে চলেছে। তবে সামনের মানুষটাকে দেখার কৌতূহল ভীষণ হতে লাগলো, তাই ও ধীরে ধীরে চোখ তুলে সামনের মানুষটার দিকে তাকালো। তাকাতেই একটা গম্ভীর মুখমণ্ডল নজরে আসলো ওর। হঠাৎ সেই গম্ভীর মুখের মালিক ওর দিকে তাকাতেই ওর চটজলদি চোখ সরিয়ে নিল। এমন সময় জিমের বয়সী একটা ছেলে সেখানে চলে আসলো। সকলকে দেখে ওর ভ্রু কুঁচকে গেল। ও এসেছিল জিমের সাথে খেলতে, কিন্তু এখানে অন্য কাহিনী হচ্ছে। দেখে প্লাবনের মনে কৌতূহল দেখা দিল। ও জুবাইর রহমানের কাছে গিয়ে বলল, কার বিয়ে হতে চলেছে আঙ্কেল? জুবাইর রহমান নাম ভোলা রোগের কারণে বলে ফেললেন। জ্যোৎস্নার বিয়ে। কথাটা শুনতে প্লাবনের চোখ কপালে উঠে গেল। ও জিমের সাথে খেলার কথা ভুলে গেল, কারণ একজনকে ওর গুরুত্বপূর্ণ একটা খবর দেওয়া বেশি জরুরি। ওর গমন পথে থেকে ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নাইমা রহমান কাটকাট গলায় বললেন, জ্যোৎস্না না রাতের বিয়ে? জুবাইর রহমান বিন্দুমাত্র বিচলিত না হয়ে বললেন, একই হলো। নাইমা রহমান কপাল কুচকে নিচে মাথা মোটা স্বামীর দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিলেন। গালিব মেহতাব বাথরুমে যাওয়ার জন্য উঠে বসলেন। অবশ্য সাথে ডাক্তারকেও নিয়েছেন। ডাক্তার ছাড়া উনি কোথাও যান না বলে কথা। দরজার কাছাকাছি যেতেই নিজের চোখের সামনে আরেকটা রাতকে দেখে উনি বুকে হাত দিয়ে স্তব্ধ হয়ে গেলেন। উনি একবার সামনে রাতকে দেখছেন, তো একবার পিছনে বসে থাকা রাতকে দেখছেন। এমন ভুতুরে দৃশ্য দেখে গালিব মেহতাব জোরে জোরে শ্বাস নিতে নিতে বললেন, ডাক্তার, এ ডাক্তার, আমার মনে হয় আবার হার্ট অ্যাটাক হতে চলেছে, আমাকে কোলে তুলে নাও। ডাক্তারটা দ্রুত এসে ওনাকে জোরে জোরে শ্বাস নিতে বলল। তা শুনে গালিব মেহতাব ডাক্তারের মাথায় একটা বাড়ি মেরে বললেন, আমার শ্বাস আটকে গেছে আর তুমি কিনা বলছো জোরে জোরে শ্বাস নিতে? বলি, শ্বাস কি তোমার মতো বইয়ের কথায় উঠে আর বসে নাকি? শ্বাস চলে শ্বাসের মতো, আর আমি চলি আমার মতো। ওর সাথে আমার কোনো বৈবাহিক, সামাজিক, অর্থনৈতিক কিংবা রাজনৈতিক সম্পর্ক নেই, বুঝেছো তুমি? কথাগুলো বলতে বলতে গালিব মেহতাব আরো জোরে বুক চেপে ধরলেন। ওনার অবস্থা দেখে ওনার সামনে দাঁড়িয়ে থাকা রাত বলতে লাগলো, রিল্যাক্স আঙ্কেল, আমি আপনার হবু বৌমা না, আমি রাতের যমজ বোন জ্যোৎস্না। জ্যোৎস্নার কথা শুনে গালিব মেহতাবের শ্বাস পূর্বের অবস্থানে ফিরে আসলো। তা দেখে জ্যোৎস্না হাস্যজ্জ্বল মুখে ওনার সাথে কিছুক্ষণ কথা বলে রাতের পাশে গিয়ে বসলো। অতঃপর সামনের গম্ভীর ব্যক্তিটার উদ্দেশ্যে বলল, এই যে দুলাপ্রো, আমার বোনকে নিয়ে ছাদে যান, কিছু মধুর আলাপ করুন। এখানে এই বুড়ো বুড়ির মাঝে কি করছেন আপনি? রাত চোখ বড় বড় করে বোনের দিকে তাকিয়ে বলতে লাগলো, না, আমি পুলিশের সাথে একলা কথা বলবো না। জ্যোৎস্না বোনের কথাকে পাত্তা না দিয়ে ওকে ঠেলে বসা থেকে দাঁড় করালো। গুরবাজ কোনো দ্বিধা ব্যতীত নিজেও উঠে দাঁড়ালো। রাত এখনো না যাওয়ার জন্য বোনের সাথে তর্ক করে চলেছে, আর জ্যোৎস্না জোর করে ঠেলাঠেলি করছে। ওদের দু বোনের নড়াচড়া বন্ধ হলো গুরবাজের কথায়।
ঠিক বলেছেন শালিকা, যাকে বিয়ে করতে যাচ্ছি তার সাথে আলাদাভাবে কিছু কথা বলে নেওয়া উত্তম। জ্যোৎস্না বিজয়ের হাসি হেসে বলল, অবশ্যই। বলে ও বোনকে গুরবাজের পিছনে ঠেলে দিল। রাত আর কোনো উপায় না পেয়ে দেখিয়ে হৃৎপিণ্ড হাতে নিয়ে পিছু পিছু হাঁটতে লাগলো। ওরা দুজনে ছাদের দিকে অগ্রসর হলো। জ্যোৎস্না মুচকে হেসে বলল, এই ভিতর ডিমটাকে সাহসী বানানোর জন্য পুলিশ দুলাব্রই পারফেক্ট আছে। কথা শেষ হতে না হতেই ওর ফোন বেজে উঠলো। বড়রা উপস্থিত থাকায় ও বেলকুনিতে চলে গেল। ফোন এখনো বেজেই চলেছে। জ্যোৎস্না ধরার আগেই ফোন কেটে গেল। আবারও বাজতে শুরু করলো। ফোনের স্ক্রিনে টিউবলাইট নামটা জ্বলজ্বল করছে। সেটা দেখে জ্যোৎস্না ঠোঁটের কোনো মুচকি হাসি ফুটে উঠলো। ও হাসি থামিয়ে ফোন রিসিভ করলো। অতঃপর কণ্ঠটা গম্ভীর করে বলল, কি চাই? এত ফোন দিচ্ছেন কেন? অপর পাশ থেকে নাক টানা শব্দ ভেসে আসছে, সাথে ফ্যাসফ্যাসানে কান্না। জ্যোৎস্না কপাল কুঁচকে বলল, টিউবলাইটের কি চাকরি চলে গেছে? এবার ক্রন্দনরত পুরুষালী এক কণ্ঠস্বর ভেসে আসলো। মনে মনে সেই দোয়াই করছো তাই না? আমাকে তো কোনো কালেই পাত্তা দাওনি, কিন্তু বলেছিলে চাকরি পেলে বিয়ে করবে। তাহলে এখন এমন কেন করছো? মানে কি বলতে চাচ্ছেন? এখন না বোঝে নাটক হচ্ছে। নিজের পুলিশ বরকে খুব মনে ধরেছে তাই না? অস্বীকার করবে না, প্লাবনী এসে আমাকে সব বলেছে যে তুমি পাত্রের সামনে দাঁত খেলিয়ে বসেছিলে। জ্যোৎস্নার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে গেল। ওর হাসি যেমন পাচ্ছে তেমন মেজাজও খারাপ হচ্ছে। কোনো কিছু যাচাই না করে শুধু ফ্যাস ফ্যাস করে কান্নাই করতে পারে এই নিলয়, যে ছোটবেলা থেকে জ্যোৎস্নার প্রেমে পাগল। ওকে আরেকটু টাকানোর জন্য জ্যোৎস্না ইচ্ছা করে বলল, হ্যাঁ মনে ধরেছে তো। পুলিশরাও যে এত হ্যান্ডসাম হতে পারে সেটা আমি ভাবতেই পারিনি, বুঝলেন? কি অ্যাটিটিউড ছেলেটার, উফ জোস। নিলয় কান্না বাদ দিয়ে কর্কশ গলায় বলল, জ্যোৎস্না, তুমি এমন কেন করছো? আমি তোমাকে ভালোবাসি। এমন তো না যে আমি বেকার। আমার এখন চাকরি আছে, খুব দ্রুতই তোমাকে বিয়ে করবো আমি। সত্যি বলছি জ্যোৎস্না, যদি তুমি ওই পুলিশকে বিয়ে করতে সম্মতি জানো, তাহলে আমি আগে তোমাকে খুন করব, তারপর ওই পুলিশকে খুন করব। নিলয়কে এই প্রথম এত সিরিয়াস হতে দেখলো জ্যোৎস্না। তাই ও মজা বাদ দিয়ে ওকে সত্যি কথা বলতে যাবে, এমন সময় ফট করে ফোনটা বন্ধ হয়ে গেল। ওর ফোনের চার্জ শেষ। চার্জারটা নষ্ট হয়েছে, তাই মেকানিকের কাছে দিয়ে এসেছে। জ্যোৎস্না বিরক্তিতে চকারান্ত উচ্চারণ করে ফোনকে উদ্দেশ্য করে বলল, শালা কম্পিউটারের অবৈধ বাচ্চা, তুই একটু পর বন্ধ হতে পারলি না? এই হাদা টিউবলাইট না জানি এখন বিছানার নিচে গিয়ে ফ্যাচ ফ্যাচ করে কান্না শুরু করে দেয়। তার আগে প্লাবনটাকে ফাটাতে হবে। ভুলভাল তথ্য পাচার করে টিউবলাইটের শরীরে আগুন ধরিয়ে দিয়েছে শালা। পুরো ছাদ নিস্তব্ধ। দূরে নীলচে আকাশে পাখিরা ডানা মেলে উড়ে যাচ্ছে। সেদিক থেকে চোখ সরিয়ে গুরবাজ সামনের অষ্টাদশী মেয়েটার দিকে দৃষ্টিপাত দিল। রাত যেমন মাথা নিচু রেখে এসেছিল, ঠিক তেমনই এখনো মাথা নিচু করে রেখেছে। ওর একটা হাত ননস্টপ কাঁপতেছে, যেটাও অন্য হাত দিয়ে থামানোর চেষ্টা করে চলেছে, কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না। এতে করে রাত বিরক্ত হয়ে মনে মনে বলল, বেয়াদব, হাত তোর লজ্জা নেই? নিজে বেহায় এই জন্য কি আমাকেও বেহায় মনে করিস? এক্ষুনি কাপাকাপি থামাবি, নয়তো তোর গলার টিপে ধরবো, নির্লজ্জ। হাতের জীবন থাকলেও নিশ্চয়ই বলে উঠত, হাতের মাথাও তাকে এত গুরুত্বপূর্ণ একটা কথা জানিয়ে আমার অনেক উপকার করেছেন। আল্লাহ আপনার মঙ্গল করুক। রাতের কম্পমান হাতের দিকে তাকিয়ে গুরবাজ অস্পষ্ট হেসে বলল, এখানে যে ভূমিকম্প হচ্ছে সেটা তো জানতাম না। কি আশ্চর্যজনক ঘটনা! আমি ভূমিকম্প অনুভব করছি না কেন? ছাদে আসার পর এই প্রথম রাত গুরবাজের দিকে তাকালো, তাও আবার গরম চোখে। ওর চাহানি দেখে গুরবাজ অপরিবর্তিত মুখভঙ্গিতে বলল, মিথ্যা বলেছি তা তো মনে হচ্ছে না, বরং আমার যে একটা সমস্যা হয়েছে সেটা বুঝতে পারছি। সমস্যাটা হচ্ছে আমি ভূমিকম্প টের পাচ্ছি না কেন। রাত কাটকাট গলায় বলল, মজা করবেন না আমার সামনে। আচ্ছা, সামনে করব না, আজ থেকে তোমার পিছনে মজা করব। রাত কপাল কুঁচকে ওর দিকে তাকালো, কিছু বললো না। তবে গুরবাজ চুপ থাকলো না, ও বলতে লাগলো, যাক, তোমার মুখ থেকে একটু কথা তো বের হলো। আমি তো ভেবেছিলাম তুমি কথা বলতে পারো না। রাত বুকে দু হাত গুজে অন্যদিকে তাকিয়ে বলতে লাগলো, আমি মানুষের সাথে কথা বলি, কোনো পুলিশের সাথে না। গুরবাজ আহাম্মক হয়ে বলল, পুলিশরা কি মানুষ না? ওদের কি তোমার কাছে গরু ছাগল মনে হয়? মোটেও না। গরু ছাগলও অনেক কিউট, তবে আপনারা না। কেন বলো তো? কারণ আপনারা মানুষ মারেন, ওদের বন্দি করে রাখেন। গুরবাজ শান্ত গলায় বলল, আমরা খারাপ মানুষদের শাস্তি দেই, কোনো ভালো মানুষকে না। রাত চোখেতে গুরবাজের দিকে তাকিয়ে বিরোধিতা করে বলতে লাগলো, মিথ্যা কথা। আমি দেখেছি এক অসহায় বৃদ্ধ লোককে লাঠি দিয়ে মারতে, গত রবিবারেই দেখেছি। গুরবাজ হতাশ শ্বাস ফেলে বলল, এখন আসামিদের মুখমণ্ডল যদি ইনোসেন্ট হয় তাহলে আমাদের দোষ কোথায়? ওই বৃদ্ধ লোক নিজের সন্তানকে জঘন্যভাবে খুন করেছিল,
তো ওকে মারবে না তো কোলে তুলে ঘুম পাড়িয়ে গান শোনাবে? রাত কয়েক সেকেন্ড শুকনো নজরে গুরবাজের দিকে তাকিয়ে থেকে বলল, হোয়াট এভার, তবুও পুলিশ খারাপ। গুরবাজ শান্ত দৃষ্টিতে কিছুক্ষণ রাতের দিকে তাকিয়ে থেকে বলল। বিয়ের পর আমাদের বাচ্চা তোমার ভুল ধারণা ভেঙে দিবে। রাত বিস্ফোরিত নয়নে গুরবাজের দিকে তাকিয়ে গড়গড় করে বলল। আপনাকে আমি বিয়ে করব না। গুরবাজ ভ্রু নাচিয়ে বলল, কেন? আপনি পুলিশ তাই? শুধু একটা কারণে তো বিয়ে ভাঙবো না আমি, তোমাকে আরো কিছু কারণ বলতে হবে। রাত ক্ষণকাল চুপ করে থাকলো, মনে মনে আরো কিছু কারণ খুঁজে বের করার জন্য। পাক্কা 10 মিনিট গবেষণা করার পর রাত উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলো, পেয়েছি। কি? রাত বুকে দুহাত গুজে কাটকাট গলায় বলল, আপনি হাসেন না, যে মানুষ হাসে না তাকে আমি বিয়ে করব না। ওকে? গুরবাজ তৎক্ষণাৎ জবাব দিল। আমি হাসার জন্য একটু সময় পাই না, সারাদিন অনেক ব্যস্ত থাকি, তাই হাসার জন্য সময় বের করতে পারি না। রাতের চোয়াল ঝুলে গেল। এই প্রথম কোনো মানুষের দেখা পেল যে নাকি হাসার জন্য সময় পায় না। ও ভ্রুকুচকে বলতে লাগলো, বাথরুমে গেলেও তো একটু সময় পাওয়া যায়, তখন কি করেন? গুরবাজ গলা খাকারি দিয়ে বলল, ওখানে অন্য জরুরি কাজে যাই, হাসার সময় কোথায়? রাত আহাম্মক হয়ে গুরবাজের দিকে তাকিয়ে আছে। একটু পর গুরবাজ বলে উঠল, তুমি ফেল। তোমাকে নিম্নে 10টা কারণ দেখানো উচিত ছিল, যেহেতু তুমি ভাবার জন্য 10 মিনিট সময় নিয়েছিলে, তাই বিয়েটা হচ্ছে। বিয়ে নিয়ে কোনো অভিযোগ থাকলে সেটা আমাদের পোটলাকে সময় করে বুঝিয়ে বলো, ঠিক আছে? রাতের মাথা আলো ঝালো হয়ে গেল। ও বিড়বিড় করে বলল, কি সব বলছে এই লোক? মাথাটা খারাপ নাকি? এখন তো দেখছি আমার ছোটবেলার ধারণাটাই ঠিক ছিল। পুলিশরা আসলে মানুষ না, ওরা তার ছেঁড়া পাগল কিসিমের প্রজাতি। নিজের ভাবনা শেষ হতে না হতে নিচ থেকে শোরগোল ভেসে আসতে লাগলো। রাত আর গুরবাজ একে অপরের দিকে ভ্রুকুচকে তাকে দ্রুত নিচে নামতে লাগলো। ড্রয়িং রুমে আসতে দেখতে পেল বহু মানুষের আনাগোনা। অবশ্য গালিব মেহতাব আর ডাক্তার ব্যতীত অতিরিক্ত 4 জন মানুষ যুক্ত হয়েছে। নীলু উস্কো খুস্কো চুলে, এলোমেলো জামা কাপড়ে, ফুলে যাওয়া লাল চোখে রাতের দিকে তাকিয়ে আছে। ওর এমন অবস্থা দেখে রাতের ভ্রু কুচকে গেল। ও নীলয়কে চেনে। এই ছেলেটা জ্যোৎস্নার পিছনে পাগল। প্রতিদিন জ্যোৎস্নাকে কল দিত, যদিও জ্যোৎস্না রিসিভ করতো না। তবে মাঝে মাঝে 2-1 বার কথা বলে মজা নিত দুই বোনে। রাত যতদূর জানে জ্যোৎস্নাও মনে মনে নীলয়কে একটু একটু পছন্দ করে এবং খুব শীঘ্রই দুজনে বিয়ে হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আজ নীলয়ের এমন অবস্থা দেখেও পুরো ভাবাচেকা খেয়ে গেল। নীলয় রক্তাক্ত চোখে এক পলক গুরবাজের দিকে তাকিয়ে অতঃপর রাতের দিকে তাকালো এবং নিনাদ করে বলল, আমি ব্যতীত তোমাকে কেউ বিয়ে করতে পারবে না। তুমি নিজের কথার খেলাপ করতে পারো না। তোমার স্বামী হবে একমাত্র আমি, এবং আজই তোমাকে বউ বানিয়ে নিয়ে যাব। গুরবাজের চোয়াল শক্ত হয়ে গেল। ও অত্যন্ত কর্কশ কণ্ঠে রাতকে জিজ্ঞাসা করলো, ছেলেটাকে এসব কি বলছে? রাত কিছু বলার আগে নীলয় বলে উঠলো, খবরদার ওর সাথে কথা বলবেন না। ওকে আমি ভালোবাসি, আর ওর নিজেও আমাকে ভালোবাসে। গুরবাজ এবার থমকে উঠে বলল, শাট আপ, আমি আপনার সাথে কথা বলছি না। বলে ও রাতের দিকে তাকিয়ে বলল, ওকে তুমি ভালোবাসো? রাত এসব ঘটনায় ভয় পেয়ে গেল। নীলয় যে কি জ্যোৎস্না ভেবেছে সেটাও বেশ ভালোভাবেই বুঝতে পারলো। তাই ও আশেপাশে তাকিয়ে জ্যোৎস্নাকে খুঁজতে লাগলো। কিন্তু ওর এই নীরবতা যে একজনকে ভীষণ পীড়া দিচ্ছে সেটাও বুঝতে পারছে না। গুরবাজ এক দৃষ্টিতে রাতের ভীতু মুখটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। অতঃপর গম্ভীর গলায় বলল, বুঝতে পেরেছি, ওসব কারণ শুধুমাত্র অজুহাত ছিল, আসল কারণ তো এটা, তাই না? রাত জ্যোৎস্নাকে খোঁজা বাদ দিয়ে চোখে গুরবাজের দিকে তাকিয়ে বলল, কি বুঝেছেন আপনি? যা বোঝার ছিল তাই বুঝেছি। এসব ঘটনায় এদিকে গালিব মেহতাব এখন পর্যন্ত 3 থেকে 4 বার হার্টের সাথে যুদ্ধ করেছেন। উনি আবার বুকে হাত দিয়ে দুর্বল কণ্ঠে বলতে লাগলেন, আমার শ্বাস আজকে বেয়াদব হয়ে গেছে, বারবার নাচানাচি করছে, বলছে এখানে আমার ছেলের বিয়ের কথা চলছে, তোর ছেলের না। ডাক্তারটা বলতে লাগলো, স্যার আপনার আজকে 12 বার শ্বাসটান উঠেছে। আগামী 1 বছরের শ্বাসটান আপনি একদিনেই কমপ্লিট করেছেন। আপনাকে কংগ্রাচুলেশন। আশা রাখছি আপনি এই রেকর্ড ভবিষ্যতে ভেঙে দিবেন। গালিব মেহতাব নিজের ধরপড় করতে থাকা বুককে সাইডে রেখে ডাক্তারের কান টেনে ধরে বলতে লাগলেন, এখানে আমি ক্রিকেট কিংবা ফুটবল খেলছি না যে রেকর্ড গড়ব। তোমাকে ডাক্তার কে বানিয়েছে আহাম্মক? আর তোমাকে আমার জন্য কোন মাথা মোটা অ্যাপয়েন্ট করেছিল? ডাক্তারটা নিজের কান ছাড়িয়ে নিয়ে দাঁত বের করে বলল, স্যার আপনি? গালিব মেহতাব খুব একটা লজ্জা পাওয়ার সময় পেলেন না রাতের কথা শুনে। রাত গুরবাজের কথার বিপরীতে বলে উঠল, আমি কোনো অজুহাত দেইনি, আর সবচেয়ে বড় কথা আমি ওনাকে ভালোবাসি না। রাতের কথায় গুরবাজ খানিকটা স্বস্তি পেলেও নীলয় অবিশ্বাস্য কণ্ঠে বলতে লাগলো, এভাবে ধোকা দিচ্ছ আমাকে? তোমার যদি পুলিশের চাকরি পছন্দ হয়ে থাকে
তাহলে আমাকে বলো, আমি চাকরি পাওয়ার জন্য যা যা করা লাগে তাই করব, তবুও তোমাকে আমার চাই। গুরবাজ অত্যন্ত গম্ভীর গলায় বলল। জাস্ট শাট আপ। নিলয় গম্ভীর গলায় জবাব দিল। ইউ শাট আপ। আপনি আমাদের মাঝে কোনো কথা বলবেন না। ওরা দুজন বেশ রেগে গেছে। ওদের মাঝে কথা কাটাকাটি চলতে লাগলো। এমন সময় হন্তদন্ত হয়ে জ্যোৎস্না ড্রয়িং রুমে চলে আসলো। ও এতক্ষণ ওর ফোনের জন্য চার্জার খুঁজছিল। অনেক খোঁজার পর চার্জার পেলেও ফোন চার্জে লাগিয়ে নিলয়কে কল করার চেষ্টা করছিল, কিন্তু ফোন রিসিভ হচ্ছিল না। তখন এসব চেঁচামেচি কানে যেতেই ও দ্রুত পথে এখানে চলে এসেছে। সমস্ত ঘটনা চুপচাপ দেখার পর জুবাইর সিদ্দিকী নিলয়কে উদ্দেশ্য করে বললেন, তুমি জিমকে বিয়ে করতে চাও না? সোফায় কপাল কুঁচকে বসে থাকা জিম বাবার কথা শুনে বিরক্তিতে চোখ মুখ খিচিয়ে বলে উঠল। বাবা জিম, আমি এইখানে আপুর কথা চলছে। জুবাইর সিদ্দিকী নিজের ভুল ঢাকার জন্য কিছু লজিক শোনাতে যাবেন, ঠিক তখন নাইমা রহমান ওনাকে থামিয়ে দিয়ে নিলয়কে বললেন, তুমি রাতকে ভালোবাসো? নিলয়, জ্যোৎস্না আর রাত একসাথে বলে উঠল, না। না। সবাই ওদের তিনজনের দিকে হতভম্ব হয়ে চোখে তাকালো। আবারও গালে মেহতাবের শ্বাসটান উঠে গেছে, তবুও তিনি ঘটনার দিকে মনোযোগ অব্যাহত রাখলেন। নিলয় নিজের হতভম্ব ভাব কাটিয়ে বলল, আমি জ্যোৎস্নাকে ভালোবাসি। আপনারা এই পুলিশের সাথে জ্যোৎস্নার বিয়ে দিতে পারবেন না আমি বেঁচে থাকতে। গুরবাজ কাটকাট গলায় বলল, তার প্রয়োজনও পড়বে না, কারণ আমি জ্যোৎস্নাকে নয় বরং রাতকে বিয়ে করতে চাই। সকলে আহাম্মক হয়ে কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকলো। অবশেষে গালিব মেহতাবের শ্বাস নিয়ন্ত্রণে আসলো। উনি বড় করে একটা শ্বাস নিয়ে আরাম করে বসলেন। সবার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। নীলে কটমট দৃষ্টিতে প্লাবনের দিকে তাকাতেই প্লাবন কাচুমাচু মুখে বলল, আমি নির্দোষ। জোবাইর আঙ্কেল বলেছে যে জোসনা আপুর বিয়ে। সবাই আবার কঠিন দৃষ্টিতে জুবাইর সিদ্দিকীর দিকে তাকালো। সবার চাহানি দেখে উনি শীষ বাজাতে বাজাতে আশেপাশে তাকাতে লাগলেন। জ্যোৎস্না ব্রুকুচকে বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নজর সরিয়ে নিল। এবার ওর নজর নিলয়ের দিকে গেল। ওকে দেখে জ্যোৎস্না মনে মনে বলল, আমার টিউবলাইটের দেখছি সাহসও আছে। এই সাহসগুলো কি এতদিন শোকেজে তুলে রেখেছিলেন নাকি? অস্থিতিশীল পরিস্থিতিটা এখন নর্মাল হয়েছে। শ্বাসটান ওঠার ভয়ে গালিব মেহতাব ছেলেকে নিয়ে বাড়ি ফিরে গেছেন। অনেক দিন এসে বিয়ের দিন তারিখ ঠিক করা হবে। নীলও তার বাবা মাকে নিয়ে ফিরে গেছে। যে একটা ঘটনা ঘটে গেল সেটা দেখার পর কেউই ভালো কিছু হজম করার অবস্থাতে নেই। ঘুরবার চলে যাওয়ার পরপরই রাত নিজের রুমে এসে চুপটি করে বসে আছে। একটু পর জ্যোৎস্না ওর রুমে চলে আসলো। রাতের রাশভারী মুখের দিকে নজর যেতেই জ্যোৎস্নার ভ্রু কুঁচকে গেল। ও বোনের পাশে গিয়ে বসে বলতে লাগলো, কিরে, মুখটা গন্ডারে 1 সপ্তাহের পুরনো মলমূত্রের মতো করে রেখেছিস কেন? কোনোই রসকস নেই। আচ্ছা। রাত কটমট দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে বলল, এই সমস্ত অদ্ভুত কথাবার্তা ছাড়া তোর বাক্য সম্পূর্ণ হয় না বেয়াদব। জ্যোৎস্না রাতের কাঁধে মাথা রেখে বলল, না রে আদব। রাত চোখ মুখ কুচকে কিছুক্ষণ বোনের দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। কিছুক্ষণ পিনপতন নীরবতা। হঠাৎ জ্যোৎস্নার মাথায় দুষ্টু বুদ্ধি চলে আসলো। ও গলা খাকারি দিয়ে বলতে লাগলো, পুলিশের প্রেমে পড়ে গেলি নাকি? আমার দুলাব্রোকে খুব মিস করছিস? ফোন করে ডাকবো? রাত চুপ করে থাকলো। তা দেখে জ্যোৎস্না মিটমিটিয়ে হাসতে লাগলো। অতঃপর ভ্রু নাচাতে নাচাতে বলল, মুরব্বি মুরব্বি, বাবাকে বলে বিয়েটা আজই দেওয়ার ব্যবস্থা করবো নাকি বল? রাত কঠিন দৃষ্টিতে জ্যোৎস্নার দিকে তাকিয়ে বলল, এতই যখন শখ তো তোর টিউবলাইটকে ধরে এনে বিয়ে কর, যত সব। জ্যোৎস্না হাসি বাদ দিয়ে মুখটা গম্ভীর করে বলল, কি বললি? টিউবলাইট? ওনাকে আমি যা ইচ্ছে বলবো, তাই বলে তুইও বলবি? হ্যাঁ বলবো, কারণ তোর ওই টিউবলাইটের বোকামির জন্য আজ আমি হার্ট অ্যাটাক করতে ধরেছিলাম। হ্যাঁ, তোর সাথে একমত, কিন্তু টিউবলাইট বলবি না, সম্মান দিয়ে কথা বলবি। ভুলে যাস না আমি তোর 5 মিনিটের বড়। সেই হিসেবে উনি তোর গুরুজন। গুরুজনকে সম্মান দিয়ে কথা বলতে হয়। যা, ছোট বোন জন্য এবারের মতো মাফ করে দিলাম। রাত ভ্রু কুচকে কয়েক সেকেন্ড বোনের দিকে তাকিয়ে থেকে বলল, আবার যদি এমন উল্টাপাল্টা কিছু করে তখন বলবি ডিয়ার সম্মানীয় দুলা ভাই, আপনার মাথায় 2 থেকে 1টা তারের গন্ডগোলের কারণে আমার হাই প্রেশারও হাই হয়ে গিয়েছিল। তাই বিনীত নিবেদন এই যে অনুগ্রহপূর্বক আপনার মাথাটা কিছুক্ষণের জন্য শোকেজে ভরিয়ে রাখুন। ধন্যবাদ। জ্যোৎস্নার নাটকীয় ভাবে বলা কথাটায় রাত না চাইতেও জোরে হেসে ফেলল। ওর হাসি দেখে জ্যোৎস্নাও হাসতে শুরু করলো। এভাবে দুজনে বেশ কিছুক্ষণ হাসার পর ক্লান্ত হয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল। কিন্তু হঠাৎ রাত দরফর করে বিছানা থেকে উঠে জ্যোৎস্নার হাত টেনে বলল, এ শোন না। জ্যোৎস্নার শোয়া অবস্থাতে ভ্রু নাচিয়ে বলল, কি? রাত আমতামতা করে বলল, আমি ওই পুলিশকে বিয়ে করব না। তুই একটু বাবা মায়ের সাথে কথা বলে দেখ না বনু। জ্যোৎস্না তরাক করে শোয়া থেকে উঠে বসলো। বোনের করুণ মুখের দিকে ক্ষণকাল তাকিয়ে থেকে বলল, কেন করবি না বিয়ে? রাত বোনের চোখে চোখ রেখে বলল, ওনাকে দেখলেই আমার ভয় লাগে।
শুধু মনে হয় কখন না জানি আমাকে তুলে আছাড় মারে। জ্যোৎস্না হেসে ফেলে বলল, হাই আল্লাহ, তোকে কেন আছাড় মারবে? উদ্দেশ্য কি? জানি না, কিন্তু সত্যি বলছি খুব ভয় লাগে। তার উপর জানিস উনি একটুও হাসেন না, উনি নাকি হাসার সময় পান না। এটা কোনো কথা বল? একটা মানুষ নাকি হাসার জন্য সময় পায় না, কি আশ্চর্য। জ্যোৎস্না ওর কথা শুনে 1 সেকেন্ড নিশ্চুপ থেকে অট্টহাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে বলল, শালা হাসার জন্য নাকি সময় পায় না, আর এদিকে আমি সারাদিন হাসার কারণে পড়াশোনার জন্য সময় বের করতে পারি না। ছ্যাঃ, বাই দ্য ওয়ে, দুলাব্রোকে আমার হেব্বি পছন্দ হয়েছে। রাত বোনকে ঝাঁকিয়ে বলল, বিয়েটা ক্যান্সেল করার ব্যবস্থা কর ইয়ার। সর বেডি, আমি বিয়ে ভাঙার মতো অশ্লীল কাজের ধারে কাছেও নেই। সবচেয়ে বড় কথা, দুলাব্রোকে আমার পছন্দ হয়েছে। সো এইসব ঢঙের আলাপ বাদ দিয়ে ইন্সপেক্টর গুরবাজ মাহতাবের কথা ভাব। আমি গেলাম খাবার খেতে, এত কাহিনী দেখে পেট খালি হয়ে গেছে। কথাটা বলে জ্যোৎস্না রুম থেকে বেরিয়ে গেল। ওদিকে রাত অসহায় মুখে বসে আছে। এমন সময় ওর ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে অপরিচিত নাম্বার দেখে রাতের ভ্রু কুঁচকে গেল। ও ফোন রিসিভ করে সালাম দিয়ে বলল, কে? গুরবাজ শান্ত গলায় বলল, তোমার বাচ্চার বাবা। ব্যক্তিটা কে বুঝতে পারতেই রাতের বুকটা ভয় ধুকপুক করতে লাগলো। ওর গলায় এসে সব কথামালা আটকে গেল। গুরবাজ উত্তর না পেয়ে পুনরায় বলল, এত ভয় পেলে হবে? আমাকে ভয় পাবে আমাদের বাচ্চারা, বাচ্চার মা কেন ভয় পাবে? রাত অবশেষে মুখ খুলে বলল, বাচ্চার কথা বলবেন না খবরদার। আমি বললাম না আপনাকে বিয়ে করব না? আমিও বললাম না তোমাকে আমি বিয়ে করবই করব। কেন জোর করছেন? কেন জেদ করছো? কারণ আমি পুলিশ। আচ্ছা, পুলিশের পরিচয় ছাড়াও আমার মানুষের যে একটা পরিচয় আছে সেটা দেখাতে হবে তোমাকে, তবেই বিশ্বাস করাতে পারবো যে আমি পুলিশের পাশাপাশি একজন মানুষও। আমি চাই না দেখতে। কিন্তু আমি তো দেখাতে চাই। রাত সিদ্দিকী। পারবেন না। পারবো। আমি আজ একটা কেস নিয়ে ব্যস্ত আছি, তো কাল তোমাদের বাড়ির পাশের রেস্টুরেন্টে আমাদের দেখা হচ্ছে। সকাল 10টায় পৌঁছে যেও। লাভ নেই, আমি যাব না। বলে রাত ফট করে ফোনটা কেটে দিল। জ্যোৎস্না চলেই যাচ্ছিল, কিন্তু রাতকে ফোনে কথা বলতে দেখেও থেমে গিয়েছে। সব শোনার পর আর বোনের এমন আচরণ দেখার পর ওর মুখটা পোড়া বেগুনের মতো গম্ভীর হয়ে গেল। ও দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, শালা, তোকে তো এবার দুলাভাইকে বিয়ে করতেই হবে। তোর এত ঢঙার নেওয়া যাচ্ছে না। দেখ আমি কি করি, তার আগে একটু খাই। জ্যোৎস্না 10টা আপেল আর 5টা কমলা খেয়ে রুমে চলে গেল নিজের মিশন কমপ্লিট করার জন্য। কিন্তু এই মিশন কমপ্লিট করার জন্য ওর রাতের ফোনের দরকার পড়বে। ও বোনের দিকে যেতে ধরবে, এমন সময় ওর ফোনে মেসেজের টুংটাং শব্দ হলো। ফোন হাতে নিয়ে দেখলো নিলয়ের মেসেজ। ও লিখেছে, তোমার বোনের পছন্দ ভালো না, তবে তোমার পছন্দ কিন্তু মারাত্মক। নয়তো আমার মধ্যে একটা ছেলেকে পছন্দ করতে না তুমি। মেসেজটা দেখে জ্যোৎস্না কি রিয়েক্ট করবে বুঝতে পারছে না। ক্ষণকাল আহাম্মক হয়ে থাকার পর ও রিপ্লাই দিল, সেই জন্যই আপনি বিছানার তলে গিয়ে ফ্যাচ ফ্যাচ করে কাঁদেন, আর আমার দুলাব্রো আসামিদের কাঁদায়। আসলে আমার পছন্দ ইউনিক। মেসেজ দিয়ে নিলয় মিটমিটিয়ে হাসছিল, কিন্তু জ্যোৎস্নার রিপ্লাই দেখে ও থতমত খেয়ে গেল। নিজের প্রেস্টিজ এভাবে নষ্ট হতে দিতে পারে না ও, তাই টাইপ করতে লাগলো। আমি তো কাঁদার অভিনয় করেছিলাম, দেখলাম তুমি কি রিয়াক্ট করো। ছেলেরা কাঁদে না, বুঝলে? আমিও পুলিশকে 1 সেকেন্ডে কাঁদিয়ে ফেলতে পারি। নেহাতি তোমার বোনের কষ্ট হবে দেখে চুপ ছিলাম, নয়তো দেখিয়ে দিতাম এই নিলয় মাহমুদ কি জিনিস। ওর মেসেজ দেখে জ্যোৎস্না পাক্কা 2 মিনিট হাসলো, অতঃপর রিপ্লাই দিল, জাহাপনা আজকের মতো ঢপ মারা শেষ হয়ে থাকলে গিয়ে একটু গোসল করুন। এতটা মিথ্যা কথা হয়তো আপনার শরীরের শিরা উপশিরা সহ্য করতে পারছে না। নিলয়কে মেসেজ দেওয়া শেষ করে জ্যোৎস্না চলে গেল রাতের ফোন চুরি করতে। ভাগ্য ওর সহায় ছিল, রাত নিজের রুমে ছিল না। সেই সুযোগে ও ফোনটা নিয়ে নিজের রুমে চলে গেল। তারপর রিসেন্ট ডায়াল করা নাম্বারটাতে ফোন দিল। একবার রিং করতে রিসিভ হল। রাতে থেকে এমন রিজেকশন পেয়ে গুরবাজের মুড অফ হয়ে গিয়েছিল, তাই রাতে থেকে ফোন পাওয়া মাত্রই রিসিভ করলো। জ্যোৎস্না নিজের তিরিং বিরিং স্বভাব আর কথাবার্তাকে নমনীয় করে বলল, তখন ওভাবে কথা বলাটা হয়তো উচিত হয়নি আমার। ঠিক আছে, কাল আপনার সাথে দেখা করব আমি। গুরবাজ ভীষণ খুশি হয়ে বলল, ঠিক আছে, কাল ঠিক 10টায় রেস্টুরেন্টে দেখা হচ্ছে আমাদের। জ্যোৎস্না ফোন কেটে দিয়ে বড় করে একটা নিঃশ্বাস নিল, তবে পিছু ঘুরে তাকাতেই ওর পিলে চমকে উঠল। রাত ওর পিছনে দাঁড়িয়ে আছে। জ্যোৎস্না নিজেকে সামলে ইতস্তত করে বলল, এখানে কি করছিস? রাত বুকে 2 হাত গুজে কাটকাট গলায় বলল, তুই কি করছিস বলতো? জ্যোৎস্না আমতা করে বলল, কুকু কি করেছি মানে? আমার ফোন তোর কাছে কেন? জ্যোৎস্না নিজের নার্ভাসনেস দূর করার জন্য গলা খাকারি দিয়ে বলল, কি করছি মানে? তুই জানিস না আমার ফোন এমবি নেই?
ভিডিও না দেখতে পেরে আমার গালিব আঙ্কেলের মতো শ্বাস টান উঠে যাচ্ছিল, তাই তোর ফোনে একটু ভিডিও দেখছিলাম। এত হিংসুক কেন রে তুই? পরদিন ভোরবেলা ঘুম থেকে উঠে রাত ফজরের নামাজ আদায় করে নিল। তারপর বেলকনিতে গিয়ে ঠান্ডা ঠান্ডা বাতাস অনুভব করতে লাগলো। কাল না বলার পর ওর গুরবাজের সাথে আর কথা হয়নি এবং কথা বলার কোনো ইচ্ছাও নেই। আরও কিছুক্ষণ প্রকৃতির সাথে একাকী সময় কাটানোর পর রাত নিচে চলে গেল মাকে রান্নায় সাহায্য করার জন্য। নাইমা রহমান মেয়ের সাথে হাসি ঠাট্টা করতে করতে রান্না সম্পূর্ণ করতে লাগলেন। অন্যদিকে জ্যোৎস্না জিমের সাথে বসে ওকে পড়ায় সাহায্য করে দিচ্ছে। আর মাঝে মাঝে মেজাজ হারিয়ে জ্যোৎস্না জিমের মাথায় চাটি মারতেও ভুল করছে না। জোবাইর সিদ্দিকী সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে সেই দৃশ্য দেখতে লাগলেন। ভাই বোনের থেকে চোখ সরিয়ে উনি সোফায় বসে খবরের কাগজে চোখ বোলাতে লাগলেন। ওদিকে জ্যোৎস্না জিমের গালে একটা ফোঁটা মেরে বলল, গাধার গাধা, এই ব্রেন নিয়ে তুই পড়াশোনা করার মতো সাহস দেখিয়েছিস? তোর বুকের পাটা আছে মানতে হবে। জিম গালে হাত বোলাতে বোলাতে ভ্রুকুচকে বোনের দিকে তাকিয়ে বলল, বোনের ব্রেন যেমন ভাইয়ার ব্রেনও তেমন। তুমি যদি ওই ব্রেন দিয়ে পড়াশোনা করতে পারো তাহলে আমিও পারি, তবে তোমার মতো অন্তত 33 মার্ক পেয়ে পাশ করব না আমি। জ্যোৎস্না থতমত খেয়ে গেল, কিন্তু উপরে বুঝতে দিল না যে ও লজ্জা পাচ্ছে। ও অন্তত ভাব নিয়ে বলতে লাগলো, আরে পাগলা, পরীক্ষার হলে গিয়ে সেদিন আমার প্রচন্ড ক্ষুধা লেগেছিল, তাই পরীক্ষা অর্ধেক দিয়ে চলে এসেছিলাম। নয়তো সব প্রশ্ন আমার কমন ছিল। যদি ক্ষুধা না লাগতো তাহলে দেখতি 100 এর মধ্যে স্যার আমাকে খুশি 100 মার্ক দিতে বাধ্য হতো। আর সবচেয়ে বড় কথা, 33 পেলেও পাস আর 90 পেলেও পাস। তো অযথা পেটকে অগ্রাহ্য করে আমি পরীক্ষাকে কেন এত মূল্য দিতে যাবো রে? ওর দিকে চোখ সরু করে কিছুক্ষণ তাকিয়ে থেকে জিম বইয়ের পাতায় মনোযোগ দিল। জ্যোৎস্না গর্বিত মুখে ক্ষণকাল বসে থাকলো, কিন্তু জিমের থেকে পাত্তা না পেয়ে ও হতাশ শ্বাস ফেলে মনে মনে বলল, এত ঢপ মারলাম তবুও পাত্তা দিল না। ছ্যাঃ। জোবাইর সিদ্দিকী খবরের কাগজ খানিকটা সরিয়ে ওর দিকে তাকিয়ে বলতে লাগলেন, সামনে তোমার বিয়ে হতে চলেছে, এখন অন্তত চাটু মারা বন্ধ করো জিম। জিম আর জ্যোৎস্না চকিতে বাবার দিকে তাকালো। 1 মিনিট লাগলো ওদের আসল বিষয়টা বুঝতে। বোঝার সাথে সাথেই জিম হুঙ্কার করে বলল, বাবা, আর একবার যদি আমার নামের সাথে বিয়ের প্রসঙ্গ তোলো তাহলে সত্যি করে বলছি আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি ওই রামছাগল দুটাকে বিয়ে করতে পারবো না। বাইরের অবস্থা দেখে জ্যোৎস্না জোরে জোরে হাসতে লাগলো। যদিও শেষে জিম, নিলয় আর গুরবাজকে অপমান করেছে, তবুও জ্যোৎস্নার হাসি থামছে না। ও বেশ মজা পেয়েছে জিমের মুখভঙ্গি দেখে। ওদিকে জোবাইর সিদ্দিকী থতমত খেয়ে গেছেন। উনি নিজের ভুল স্বীকার না করে বললেন, বারে আমি তোমাকেই বলছি, সামনে তো তোমার বিয়ে হবে, যদিও সেটা অনেক বছর পর, তবুও হবে তো নাকি? তোমরা অযথা ভুল বুঝো আমাকে। আমি কি আমার বাচ্চাদের নাম ভুলতে পারি? জিম ভ্রুকুচকে কিছুক্ষণ বাবার দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। এই বাড়ির এই দুই ব্যক্তির সাথে জিম পেরে ওঠে না, কারণ এরা দুজন জীবনেও নিজের ভুল স্বীকার করে না, বরং আলতু ফালতু লজিক দেখিয়ে নিজেদের ভুল ঢাকার চেষ্টা করে। তাই জিমও বেশি কথা বাড়ায় না। বয়স কম হলেও বুদ্ধি পরিমাণের তুলনায় একটু বেশিই পেয়েছে ও। জিম চুপচাপ থাকলেও জ্যোৎস্নার হাসি চুপ হচ্ছে না, বরং সময়ের সাথে সাথে সেটা আরো বেড়ে চলেছে। তা দেখে জোবাইর সিদ্দিকীর একটু অল্প একটু লজ্জা লাগছে। তাই উনি গলা খাকারি দিয়ে বলে উঠলেন, হাসি থামাও জোনাকি, জিমের বলা কথাটা তোমার উপরও বর্তায়। তোমার দ্রুত বিয়ে হতে চলেছে, এবার অন্তত নিজের আচরণ অল্প একটু নমনীয় করো। জ্যোৎস্নার হাসি থেমে গেল। ও শান্ত দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে থাকলো। এই প্রথমবার জিম হাসতে লাগলো। জোবাইর সিদ্দিকীর ভ্রু কুঁচকে গেল। উনি ভেবে পাচ্ছে না জিমের হাসির কারণ কি হতে পারে। উনি তো হাসার মতো কিছু বলেননি, তাই না? জ্যোৎস্না কাটকাট গলায় বলল, জ্যোৎস্না, ইটস জ্যোৎস্না, নট জোনাকি পোকা। তবে তুমি এই নামটা রাখতে চাইলে একটা গরু কোরবানি দাও, তারপর সে নামে ডেকো, তার আগে না। জোবাইর সিদ্দিকী দ্বিতীয় দফায় থতমত খেয়ে গেলেন। এবার আর লজিক খুঁজে পেলেন না, তাই মুখ লুকানোর জন্য খবরের কাগজ সামনে রেখে সেটা মনোযোগ দিয়ে পড়ার অভিনয় করতে লাগলেন। জিম এখনো হাসছেন। তাদেরকে জ্যোৎস্না ওর মাথায় চাটি মেরে বলল, হাসি থামা, নয়তো তোকে থামিয়ে দিব, নিলয় আর গুরবাজের বউ। সকালের খাওয়া দাওয়ার পালা শেষ করে সকলে বাগানে গিয়ে বসে পড়লো। আজ ছুটির দিন, তাই জ্যোৎস্না চিল মুডে গল্প করার পাশাপাশি ফোনে স্ক্রলিং করছেন। হঠাৎ সময়ের দিকে নজর যেতেই ওর পিলে চমকে উঠলো। 10টা বাজতে আর মাত্র 20 মিনিট বাকি। রাত জিমের সাথে গাছে পানি দিচ্ছিল। জ্যোৎস্না দ্রুত ওর দিকে এগিয়ে গিয়ে বলল, রাত একটু শোন। গাছে পানি দেওয়া বাদ দিয়ে রাত পিছু ঘুরে বলল, কি? জ্যোৎস্না রাতের হাত ধরে আদুরে গলায় বলল,
একটা কাজ করে দিবি? রাত ভ্রুকুচকে বলল, বাইরে যাওয়ার মতো কোনো কাজ আমাকে করতে বলবি না। আমি আজ বাগানে সময় কাটাতে চাই। জ্যোৎস্না হতাশ হলেও হাল ছেড়ে দিল না। ও বোনের হাত আরো শক্ত করে ধরে বলল, সোনা বোন আমার, একটা বার্গার কিনে এনে দে, পাশেই তো আছে, বেশি সময় লাগবে না, প্লিজ যা। আমিই যেতাম, কিন্তু আমার শরীরটা আজ ভালো লাগছে না। তোর কি হয়েছে? জানি না রে, ক্ষণে ক্ষণে খেতে ইচ্ছা করে, আর মানুষ দেখলে তাদের সাথে বিনা কারণে ঝগড়া করতে ইচ্ছা করে, তাই তোকে যেতে বলছি। রাত ক্ষণকাল বোনের দিকে তাকিয়ে থেকে পুনরায় গাছে পানি দিতে দিতে বলল, বাড়িতে অনেক খাবার আছে, সেগুলো খা। না, আমার বার্গারই চাই। তাহলে বাবাকে বল, এনে দিবে। দূর, আর যাই বল, কিন্তু বাবাকে বলার কথা বলিস না। দেখা যাবে বার্গারের জায়গায় চিংড়ি মাছ এনে হাতে ধরিয়ে দিবে। নিজের ব্যক্তিগত বাচ্চাগুলোর নাম মনে থাকে না, সেখানে বার্গারের নাম মনে রাখার আশা করা বিলাসিতা মাত্র। ঠিক আছে, এনে দিব, তবে এখন না, বিকেলের দিকে গিয়ে অনেকগুলো বার্গার এনে দিব। জ্যোৎস্না ব্যাপাচাকায় পড়ে গেল। বিকেলে গেলে তো হবে না, গুরবাজ হয়তো ইতিমধ্যেই কাছাকাছি চলে এসেছে। চিন্তাতে চিন্তাতে জ্যোৎস্নার মাথা ফেটে যাওয়ার উপক্রম। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসায় ও বুকে হাত চেপে ধরে মিথ্যা আর্তনাদ করে বলতে লাগলো, রাত্রে আমার মনে হয় গালিব আঙ্কেলের মতো আবারও শ্বাসটান উঠে যাচ্ছে। দ্রুত বার্গার এনে দে আমায়, নয়তো নিজের ডুপ্লিকেট মানুষটাকে আর নাও দেখতে পারিস। রাত ভ্রুকুচকে বোনের নাটক দেখতে লাগলো। ও জানে জ্যোৎস্না নাটক করছে, তবুও বার্গার আনতে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। ও রাজি হতেই জ্যোৎস্না উচ্ছ্বসিত হতে বলে উঠল, যা যা, দ্রুত বোরকা পরে রেস্টুরেন্টে যা। যদিও জানে, তবুও রাত জিজ্ঞাসা করলো, একটু আগে না তোর শ্বাসটান উঠে যাচ্ছিল, এখন এত স্বাভাবিক হলে কিভাবে? জ্যোৎস্না তৎক্ষণাৎ পুনরায় বুকে হাত চেপে বলল, হচ্ছে তো, এখনো হচ্ছে, কিন্তু তুই বার্গার আনতে রাজি হয় শ্বাস একটু নর্মাল হয়েছে। তুই এসব বুঝবি না, সো দ্রুত বার্গার কিনতে যা, তোর হয়ে আমি গাছে পানি দিচ্ছি। রাত 10:10 রেস্টুরেন্টে পৌঁছালো। সোজা গিয়ে ও একটা বার্গার কিনতে লাগলো। ও ঠিক উল্টো দিকে গুরবাজ তার একজন সহকারী অফিসারের সাথে এসেছে। আজ গুরবাজ পুলিশের ইউনিফর্ম পরেনি, বরং ব্লু শার্টের সাথে সাদা প্যান্ট পরেছে। ওকে আজ একটু অন্যরকমই লাগছে। গুরবাজের সহযোগী অফিসার কালো মিয়া বলে উঠল, স্যার, আপনাকে দেখলেই আমি ক্রাশ খাচ্ছি, মুখে একটা মাস্ক পরে নিন। গুরবাজ কঠিন দৃষ্টিতে তাকাতেই কালো মিয়ার কৌতুকময় মুখটা মুহূর্তেই চুপসে গেল। ও বিড়বিড় করে বলতে লাগলো, নিজের রূপ সবাইকে দেখাতে চান, সেটা সরাসরি বললেই হয়। মাস্ক পরতে বলায় আমার দিকে অমন দৃষ্টিতে তাকানোর কোনো মানে আছে? আমার বুঝি ভয় করে না? গুরবাজ ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে বলল, কি ফাঁসুর ফুসুর করছো? কালো মিয়া থতমত খেলেও দ্রুত জবাব দিল, যাই ভাবি না কেন, কিন্তু আপনার বিষয়ে কিছুই ভাবছিলাম না। গুরবাজ শান্ত চোখে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলো। এতে করে কালো মিয়া ভয়ে একটা ঢোক দিল। অতঃপর এপাশ ওপাশ তাকাতে তাকাতে বলল, আমার দিকে না তাকিয়ে ম্যামকে খুঁজুন স্যার, উনি না আবার আসামির মতো ফুরুত করে হাত থেকে ফসকে যায়। গুরবাজ কাটকাট গলায় জবাব দিল, আমার হাত তোমার মতো না, চোরের মতো হাতে সরিষার তেল মাখলে আসামি হাত ফসকে পালাবে না তো আঠার মতো চিপকে থাকবে? ওরা দুজন এভাবে বেশ কিছুক্ষণ কথা বলতে লাগলো। ওদিকে রাত বার্গার কেনা শেষে রেস্টুরেন্ট থেকে বেরোতে যাবে, এমন সময় ওর নজর গুরবাজের দিকে গেল। সাথে সাথে ওর চোখ বড় বড় হয়ে গেল এবং গুরবাজের সাথে কালকের বলা কথাগুলো মনে পড়ে গেল। ও দ্রুত পদে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে ধরলে গুরবাজ আর কালো মিয়া দরজার সম্মুখের দিকে চলে গেল। তাই রাত উল্টো ঘুরে একটা টেবিলের নিচে গিয়ে লুকিয়ে পড়ল। টেবিলের নিচ থেকে দেখলো দুজোড়া পা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। তা দেখে রাত স্বস্তির নিঃশ্বাস ফেলে টেবিলের নিচ থেকে মাথা বের করতেই গুরবাজকে দেখতে পেল। ওকে দেখে ভূত দেখার মতো ভয় পেয়ে রাত চিৎকার করে উঠলো। তারপর তাড়াহুড়ো করে টেবিলের নিচে থেকে বেরোতে ধরে মাথায় ব্যথাও পেল। গুরবাজ ওর অবস্থা দেখে বলল, হেই, রিল্যাক্স। বাই দ্য ওয়ে, টেবিলের নিচে কি করছিলে তুমি? রাত আমতা আমতা করে বলতে লাগলো, কই কিছু না, একটু দেখলাম টেবিলের নিচ থেকে রেস্টুরেন্টটা কেমন দেখায়। গুরবাজ আহাম্মক হয়ে রাতের দিকে তাকালো আর রাত 32 পাটি দাঁত বের করে জোরপূর্বক হাসতেছে। ক্ষণকাল পিনপতন নীরবতা বিরাজমান থাকলো। রাত এখনো দাঁত বের করে হাসতেছে। গুরবাজ আহাম্মক হয়ে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বলল, ওয়াও, তা কেমন দেখলে? অসাধারণ ভিউ, বিশ্বাস না হলে আপনিও দেখতে পারেন। থাক, তুমি দেখেছো তাতেই হবে, আমি তোমাকে বিশ্বাস করি। রেস্টুরেন্ট দেখা শেষ হয়ে থাকলে চলো বসা যাক। রাতের বুক ধুকপুক করতে লাগলো। ও গুরবাজের সাথে এক মুহূর্ত সময় কাটাতেও রাজি না। এভাবে বার্গার কিনতে এসে ফেসে যাবে সেটাও ভাবতেই পারেনি।
তাই চুপচাপ দাঁড়িয়ে থেকে মনে মনে কিছু জটলা পাকাতে লাগলো। হঠাৎ একটা বুদ্ধি আসায় ও গলা খাকারি দিয়ে বলল, আমাকে যা ভাবছেন তা আমি না, আমি রাত না, আমি জ্যোৎস্না। বলে ও নিজেকে যথাসম্ভব জ্যোৎস্নার মতো আত্মবিশ্বাসী করার প্রয়াসে মুখে জোরপূর্বক হাসি টেনে আনলো। ওর দিকে ভ্রুকুচকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে গুরবাজ অত্যন্ত শান্ত গলায় বলল, মজা করার মোডে নেই, দ্রুত আমার পিছন পিছন চলে আসো রাত। আর আমি জ্যোৎস্না, আমি আপনার শালি, বউ না। গুরবাজ বাঁকা হেসে ওর দিকে তাকিয়ে বলল, যাক, এই ওসিলাই নিজেকে আমার বউ তো বললে, বেশি অভিনয় করতে হবে না, আমি জানি তুমি রাত, সো পিছু পিছু আসো। বলে গুরবাজ হাঁটতে শুরু করলো। রাত হতভম্ব হয়ে ওর গমন পথের দিকে তাকিয়ে থাকলো। ওদের দু বোনকে ওদের মা ব্যতীত আর কেউ চিনতে পারে না। যদিও বৈশিষ্ট্য দেখে বোঝে কোনটা রাত আর কোনটা জ্যোৎস্না, কিন্তু রাত তো আজ প্রথমবারের মতো জ্যোৎস্নার মতো আজব কথাবার্তা বলেছে। তবুও গুরবাজ কিভাবে চিনতে পারলো? এসব চিন্তায় ভাটা পড়লো গুরবাজের ডাকে। অনিচ্ছা সত্ত্বেও রাত ওর দিকে এগিয়ে গেল। গুরবাজ নির্দিষ্ট একটা আসনের সামনে গিয়ে দাঁড়ালো। রাত চলে আসতেই ও হাত বাড়িয়ে ওকে আসন গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানালো। রাত দূরে দূরে বুকে বসে পড়লো। গুরবাজও ওর সম্মুখে গিয়ে বসলো। ওয়েটারকে ডেকে গুরবাজ অর্ডার দিয়ে দিল। অর্ডার দেওয়া শেষে সামনে তাকাতেই দেখলো রাত নিচু করে বসে আছে। তা দেখে ও গলা খাকারি দিয়ে বলল, আজ তো পুলিশ হয়ে আসিনি, তবু মাথা নিচু করে রাখবে। রাত 1 মিনিট পর কাটকাট গলায় বলল, মিথ্যা কথা বলছেন কেন? পুলিশ না হয়ে আসলে পেছনের জন কে? মনে হচ্ছে আমি কোনো ভুল করেই উনি আমাকে জেলে বন্দি করে রাখবেন। গুরবাজের ভ্রু কুচকে গেল। ও চকিতে পিছু ঘুরে তাকালো। দেখতে পেল কালো মিয়া 32 পাটি দাঁত বের করে ওর ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। গুরবাজ নর্মাল ড্রেসে আসলেও কালো মিয়া পুলিশের ইউনিফর্ম পরেই এসেছে। ওর দিকে তাকাতে গুরবাজের মেজাজ খারাপ হয়ে গেল। ও বিরক্তিতে চকারান্ত উচ্চারণ করে বলল, আশ্চর্য, তুমি আমার পিছু ছাড়ছো না কেন? কালো মিয়া অমায়িক হেসে বলতে লাগলো, আপনার সুরক্ষার দায়িত্ব আমার উপরে স্যার। আপনাকে আমি এক মুহূর্তের জন্যও চোখের আড়াল হতে দিব না। আপনি যেখানে আমি সেখানে। বাথরুমে গেলেও আমাকে সাথে নিয়ে যেতে হবে আপনাকে। হ্যাঁ, বাসর ঘরেও যেও, স্টুপিড কোথাকার। কালো মিয়ার দাঁত আরো প্রসারিত হয়ে গেল। ও লাজুক হেসে বলতে লাগলো, আপনি অনুমতি দিলে যাব স্যার, কোনো সমস্যা নেই স্যার আমার। গুরবাজ এবার ভীষণ রেগে গেল। ধমকে উঠে বলল, ননসেন্স, এক্ষুনি আমার সামনে থেকে দূর হয়ে যাও। তোমাকে যেন আমার আশেপাশে না দেখি, অন্তত আজকে। ওর ধমকে কালো মিয়ার দাঁত বন্ধ হয়ে গেল। ও দ্রুত জায়গায় প্রস্থান করলো। ওর থেকে চোখ সরিয়ে গুরবাজ নিজের রাগ নিয়ন্ত্রণ করে কণ্ঠটা স্বাভাবিক করলো। অতঃপর রাতের দিকে তাকালো। রাত হতভম্ব চোখে ওর দিকে তাকিয়ে আছে। তা দেখে গুরবাজ কিছু বলতে যাবে, তার আগে রাত বলে উঠলো, আপনি ভীষণ নির্লজ্জ আর অসভ্য। গুরবাজ ক্ষণকাল চুপ থেকে গালে হাত দিয়ে রাতের দিকে তাকালো। তারপর শান্ত গলায় বলল, যেমনই হই না কেন, আমিটা কিন্তু তোমার মালিকানা। রাত তৎক্ষণাৎ মাথা নামিয়ে নিল। এই ছেলে দ্রুতই টপিক বদলানোর মতো ট্যালেন্ট নিয়ে ঘোরে। ওকে লজ্জা পেতে দেখে গুরবাজ বলতে লাগলো, লজ্জা না পেয়ে আমার দিকে একটু তাকাও। সত্যি বলছি, আজ সামনে কোনো পুলিশ দেখতে পাবে না। রাত তবুও মাথা তুলল না। হঠাৎ পাশে চোখ দিতে ওর লজ্জা আর অস্বস্তি হারিয়ে গেল এবং ভীষণ হাসি পেল। কালো মিয়া এত ধমকেও যায়নি। ও এই টেবিলের থেকে খানিকটা দূরে আরেকটা টেবিলে বসে আছে, সামনে খবরের কাগজ নিয়ে। নিজেকে আড়াল করার চেষ্টা, এই আর কি। তবুও খবরের কাগজ নিচে করে শুধুমাত্র চোখ দুটো বের করে ওদের দিকে বারবার নজর দিতেও ভুলছে না কালো মিয়া। ওর অবস্থা দেখে রাতের সত্যি ভীষণ হাসি পেল, কিন্তু হাসা ঠিক হবে না ভেবে হাসি আটকানোর সর্বোচ্চ চেষ্টা করতে লাগলো। তবুও হাসি বাইরে চলেই এলো। ও মৃদু মৃদু হাসতে লাগলো। ওকে হাসতে দেখে গুরবাজের ভ্রু কুচকে গেল। ব্যাপারটা কি দেখার জন্য ও রাত যেদিকে তাকিয়ে হাসছিল সেদিকে তাকালো। ও তাকানোর সাথে সাথেই কালো মিয়া নিজেকে খবরের কাগজের বিপরীতে লুকিয়ে ফেললো। কিন্তু গুরবাজের চোখকে ফাঁকি দিতে পারলো না। ও কটমট দৃষ্টিতে কালো মিয়ার দিকে তাকিয়ে থাকলো। ওদিকে রাত এবার জোরেই হেসে ফেললো। হাসতে হাসতে ওর চোখ হঠাৎ গুরবাজের দিকে চলে গেল, যে এখনো কঠিন দৃষ্টিতে কালো মিয়ার দিকে তাকিয়ে আছে। রাতের নজর সবেমাত্র গুরবাজের দিকে ভালোভাবে চলে গেল। সত্যি আজ কোনো পুলিশ ওর সামনে দাঁড়িয়েনি, বরং সাধারণের মধ্যে একজন অসাধারণ পুরুষ ওর সামনে বসে আছে। প্রথমবারের মতো রাতের মনে হলো ছেলেটা দেখতে খুব একটা খারাপ না, যদিও সেটা 1 মিনিটের মতো মনে হলো। গুরবাজ ওর দিকে তাকাতেই রাত আশ্চর্যজনক এক কথা বলে উঠল, ও, আপনি তাহলে মানুষ? গুরবাজের কঠিন মুখটা মুহূর্তেই আহাম্মক হয়ে গেল। মানে এমন একটা প্রশ্নের কি উত্তর দেওয়া উচিত সেটাও জানা নেই। জন্মের পর এমন প্রশ্ন কেউ করেনি তো, তাই কোনো অভিজ্ঞতা নেই। তবুও নিজেও অদ্ভুত একটা উত্তর দিল,
এতদিন বাবা বলতো আমি নাকি গন্ডার। আমিও জানতাম না যে আমি একজন মানুষ। আমার আসল পরিচয় জানানোর জন্য তোমাকে জাজাকিল্লা রাত সিদ্দিকী। এবার রাত থতমত খেয়ে গেল। ও ইচ্ছা করে প্রশ্নটা করেনি, হুট করে বিনা অনুমতিতে মুখ থেকে বেরিয়ে গিয়েছিল। ও সম্পূর্ণ নির্দোষ। ওদের এমন উদ্ভট পরিস্থিতিতে হঠাৎ কোথা থেকে নিলয় হন্তদন্ত হয়ে রাতের সম্মুখে এসে বলতে লাগলো, আমার সতীন বানানোর জন্য উঠে পড়ে লেগেছে দেখছে। রাত হঠাৎ এমন প্রশ্নে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। নিলয় রাগত মুখে রাতের দিকে তাকিয়ে আছে। ওর নজর এখনো গুরবাজের দিকে যায়নি। ওর কনফিউশন ক্লিয়ার করার আগে ও পুনরায় বলতে লাগলো, এই জন্য আমার ফোন ধরছিলে না, তাই না? সেদিনও পুলিশের সৌন্দর্যের কি প্রশংসাই না করলে, এখন আবার নতুন আরেকজনের প্রশংসা করতে এসছো। কথাটা বলতে বলতে নিলয়ের ঠোঁট উঠে আসলো। কান্না করার পূর্ব মুহূর্তে যেমন অবস্থা হয় আর কি। ও কম্পিত গলায় বলতে লাগলো, আমি প্রতিদিন জিম করে এত সুন্দর বডি বানালাম, কিন্তু তুমি আমার প্রশংসা করো না। ওয়াই? আই ওয়ান্ট উত্তর। গুরবাজ বসা থেকে উঠে নিলয়ের সম্মুখে দাঁড়িয়ে বলতে লাগলো, রিল্যাক্স ব্রাদার, কি সমস্যা তোমার? আমার বউয়ের কাছে নালিশ করে লাভ আছে? গুরবাজকে দেখতেই নিলয়ের অস্থির সত্তা শান্ত হয়ে গেল। ও ভ্রকুচকে এক পলক গুরবাজের দিকে তাকালো, তো এক পলক রাতের দিকে তাকালো। ওর অবস্থা দেখে গুরবাজ বলতে লাগলো, এটা আমারটা, তোমারটা বাড়িতে আছে, সেখানে গিয়ে অভিযোগ জানাও। বিয়ে করতে চাচ্ছ অথচ নিজের বউকে চিনো না, এটা ভীষণ লজ্জার কথা। নিলয় থতমত খেয়ে গেল। পর মুহূর্তে গলা খাকারি দিয়ে বলতে লাগলো, কেমন লাগলো আমার অভিনয়? গুরবাজ ভ্রকুচকে ওর দিকে তাকিয়ে বলল, মানে? নিলয় দাঁত কেলিয়ে বলল, মানে আমি ইচ্ছা করে এমন করছিলাম, দেখলাম তোমরা চমকে গেলে ঠিক কেমন লাগে। রাত দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, জ্যোৎস্নার মতোই নিজের ভুল ঢাকার জন্য আউল ফাউল লজিক দেখানো শুরু করেছে। ছ্যা। নিলয় কোনো মতে নিজের সম্মান হাতে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। ও আর যাই হোক ওই পুলিশের সাথে কোনোভাবেই হারতে চায় না, তাই জান হাতে নিয়ে পালিয়ে এসেছে। ও আরেকবার রেস্টুরেন্টের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, মানুষ চমচ হয় ঠিক আছে, কিন্তু তাই বলে এতটা চমচ? কণ্ঠ, মুখ, হাঁটা চলা সব একই রকম, কোনো পার্থক্য নেই। ছ্যা, শুধু সত্তাটাই আলাদা। তবে যাই বলো না কেন, আমার জ্যোৎস্না বেস্ট। কথাটা বলে নিলয় লাজুক হাসলো। হঠাৎ মাথার মধ্যে এক নতুন চিন্তার উদ্বেগ হতেই ও ফটাফট ফোন বের করে জ্যোৎস্নাকে কল দিল। এবার কিছুক্ষণের মধ্যেই রিসিভ হলো। রিসিভ হতেই নিলয় বলতে লাগলো, দেখা দেখি সুন্দর পর্ব শুরু হয়ে গেছে, অথচ আমাকে তুমি ডাকলে না। জ্যোৎস্না ভ্রকুচকে বলল, মানে তোমার বোন আর ওই পুলিশ রেস্টুরেন্টের সুখ দুঃখের আলাপ করছে, আমরা করবো না? এটা মাঝমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। জ্যোৎস্না দাঁত কপাটি বের করে বলল, বাহ, ওরা কথা বলছে তাহলে। যাক, শুনে শান্তি পেলাম। আমি কি বললাম আর তুমি কি বলছো? চলো না আমরা একটু দেখা করি। জীবনের রাস্তা ছাড়ার কোথাও তোমাকে দেখার সুযোগ হয়নি আমার। পারবো না, আমি 20টা আপেল নিয়ে বসেছি, এদের না খাওয়া পর্যন্ত শান্তি পাবো না। নিলয় হতভম্ব হয়ে গেল, তবুও ব্যঙ্গ করে বলল, 20টা কম হয়ে গেল না? জানি কম হয়েছে, কিন্তু আজ একটু কম ক্ষুধা পেয়েছে তো তাই কম খাচ্ছি। নিলয় আহাম্মক হয়ে গেল। ক্ষণকাল চুপ থেকে ও স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ভাগ্যিস আমাদের বাড়িতে অনেক ফলের গাছ আছে, নয়তো তোমাকে খাওয়াতে আমি ফকির হয়ে যেতাম। জ্যোৎস্না রাগত স্বরে বলল, ফোন রাখুন তো। এই দাঁড়াও, একটা প্রশ্ন ছিল। কি? তোমার কাছে আমি বড় না আপেল? জ্যোৎস্না তৎক্ষণাৎ জবাব দিল, নিঃসন্দেহে আপেল। নিলয়ের মুখে হাসি ফুটতে ধরেছিল আতে আপনি হবে ভেবে, কিন্তু আতে আপেল হওয়ায় ওর মুখটা পোড়া বেগুনের মতো চুপসে গেল। ওদিকে জ্যোৎস্না ফোন কেটে দিয়েছে। নিলয় হতাশ শ্বাস ফেলে কান থেকে ফোন নামিয়ে বলতে লাগলো, আমার জীবনে আপেলও যে শত্রু হতে পারে সেটা কি জানা ছিল? কেন যেন নিজেকে স্নো হোয়াইট মুভির স্নো হোয়াইটকে আপেল খাওয়ানো ডাইনিটা মনে হচ্ছে। আচ্ছা, কিছুদিন নিশ্চুপ থাকার পর আজ গালিব মেহতাব তার অতি অপ্রিয় ডাক্তারকে নিয়ে চলে আসলেন সিদ্দিকী পরিবারে। সেদিনের অপ্রীতিকর ঘটনার পর বিয়ের দিন তারিখ নিয়ে আলোচনা করার মতো মানসিক অবস্থায় কেউ ছিল না। শুধু গালিব মেহতাবই না, নিলয়ের বাবা এনামুল মাহমুদ আর ওর মা নিতু খাতুনও এসেছেন। গালিব মেহতাব ওনাদের সাথে সৌজন্যমূলক কথা বললেন, অতঃপর জোবায়ের সিদ্দিকের সাথে বিয়ে নিয়ে আলোচনা করতে লাগলেন। এখানে শুধু বড়রাই আছে। জ্যোৎস্না রাত কলেজে, গুবরাজ আর নিলয় নিজেদের কর্মস্থলে। বিয়ের দিন তারিখ ঠিকঠাক করে ওনারা খাবার খেতে খেতে খোশ গল্পে মেতে উঠলেন। সেই সময় জ্যোৎস্না রাত কলেজ থেকে ফিরে আসলো। এসে অনাকাঙ্ক্ষিত মানুষদের দেখে দু বোন থমকে গেল। যদিও জ্যোৎস্না একটু একটু লজ্জা পাচ্ছে, কিন্তু রাতের ভীষণ ভয় করছে। ও এখনো গুবরাজকে মেনে নিতে পারেনি।
মেয়েদের দিকে নজর যেতেই জুবাইর সিদ্দিকী গাল প্রশস্ত করে হেসে বললেন, এই তো আমার আমাবস্যার রাত চলে এসেছে। ওনার কথা শুনে এক সেকেন্ড চুপ থেকে সকলে মাথা নিচু করে হাসতে লাগলো। অবশ্য জ্যোৎস্না হাসছে না, ও কটমট দৃষ্টিতে নিজের বাবার দিকে তাকিয়ে আছে। গালিব মেহতাবের হাসতে হাসতে শ্বাস টান উঠতে ধরল। তা দেখে ডাক্তার মনসুর উত্তেজিত হয়ে বলতে লাগলো, স্যার, শ্বাসকে আদর করে ডাকুন আর বলুন যে শান্ত হয়ে যাও, তাহলে দেখবেন শ্বাস নর্মাল হয়ে গেছে। গালিব মেহতাব বুকে হাত দিয়ে কটমট দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, যেখানে আমার বউ আমার কথা শুনেনি সেখানে শ্বাস শুনবে উজবুক? শুনতেও পারে স্যার, শ্বাস তো আর মেয়ে মানুষ না। উপরে গম্ভীর মুখ করে থাকলেও এই প্রথমবার মনসুর এর কথায় গালিব মেহতাব সম্মত হলেন। এসব আবল তাবল কথা বললেও মনসুর খুব ভালো মতো গালিব মেহতাবের চিকিৎসা করে, কিন্তু এই হুটহাট শ্বাস টান উঠে গেলে এসব কথা বলে ওনার মনোযোগ ডাইভার্ট করার চেষ্টা করে ও, এবং এতে কাজও হয়। নাইমা রহমান নিজের স্বামীর প্রতি প্রচণ্ড হতাশ। এই নাম ভুলে যাওয়ার রোগ সেই বিয়ের পর থেকে দেখছেন। ওনাকে যে কত অদ্ভুত অদ্ভুত নামে ডাকতো সেসবের কথা না তোলাই ভালো। উনি ভেবেছিলেন বাচ্চাদের নাম অন্তত ভুলবে না, কিন্তু না, ওনাকে ভুল প্রমাণ করে দিয়ে জুবাইর সিদ্দিকী নিজের বাচ্চার নামও মনে রাখতে পারেন না। স্বামীর থেকে নজর সরিয়ে উনি মেয়েদের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলতে লাগলেন, মেয়েরা দ্রুত গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসো, তোমাদের হবু শ্বশুরবাড়ির সাথে কথাবার্তা বলতে হবে তো নাকি? বিয়ের দিন তারিখ তো ঠিক করে ফেলেছি অলরেডি। রাতের চোয়াল ঝুলে গেল। ও কিছু বলতে যাবে তার আগেই জ্যোৎস্না ওকে টেনে উপরে নিয়ে গেল। ওর তো আর রাতের মতো বিয়ে করতে সমস্যা নেই। দু বোন চলে যেতেই জুবাইর সিদ্দিকী গলা খাকারি দিয়ে নিজের একটু আগের করা ভুল ঢাকতে বলে উঠলেন, তা আপনাদের মেয়েদের দেখছি না যে? গালিব মেহতাব বুকে হাত দিয়ে চোখ বড় বড় করে বললেন, আমার মেয়ে, আমার মা, মেয়ে, বউ কেউ নেই। এনামুল মাহমুদও সমান হতভম্ব গলায় বললেন, ভাইজান, আমারও তো 2 ছেলে, মেয়ে নেই। নিলয় আর প্লাবন আমাদের 2 মাত্র ছেলে। জুবাইর সিদ্দিকী ইচ্ছাপূর্বক কাসার অভিনয় করতে লাগলেন। সামনের মানুষগুলো আসল কাহিনী বুঝতে সক্ষম না হলেও নাইমা রহমান বেশ ভালোভাবেই বুঝলেন যে জুবাইর সিদ্দিকী মেয়েরা বলতে গুবরাজ আর নিলয়কে বুঝিয়েছে। মিথ্যা কাশি বন্ধ করে উনি বললেন, এই আপনাদের মনোযোগ আমার কথায় আছে দেখছি। আমি তো জানি যে আপনাদের মেয়ে নেই, মনোযোগ আকর্ষণ করার জন্য ওই কথা বলেছি আমি। ওনার কথা শুনে বাকিরা সামান্য হাসলেন। অন্যদিকে নাইমা রহমান দীর্ঘশ্বাস ফেললেন। এবার কোনো ভুল না করে জুবাইর সিদ্দিকী বললেন, ছেলেরা কখন আসবে? এনামুল মাহমুদ বললেন, এতক্ষণ এসে যাওয়ার কথা, হয়তো কাজে ফেসে গিয়েছিল। ওনার কথা শেষ হলে গালিব মেহতাব বলে উঠলেন, আমার ছেলে সম্ভবত আসামিদের সাথে সময় কাটাচ্ছে। ওদের সাথে একটু সুখ দুঃখের আলাপ করা শেষ হলে চলে আসবে বলে আশা করা যায়। গালিব মেহতাবের কথায় একটু হাসবেন তার আগেই সবার মনোযোগ আকর্ষণ করলো সিঁড়ি বেয়ে নেমে আসা রাত সিদ্দিকী। ও লাল কালোর সংমিশ্রণের একটা শাড়ি আর হিজাব পরেছে। ওর দিকে তাকিয়ে সকলে বলে উঠল, মাশাআল্লাহ। রাত মাথা নিচু করে সকলের সামনে চলে আসলো। দুই পক্ষই ওকে নিজের বৌমা ভাবছে। গালিব মেহতাব রাতের থেকে চোখ সরিয়ে পাশে তাকাতেই কিছুটা চিন্তিত হয়ে পড়লেন। অতঃপর বলে উঠলেন, 1 মিনিট ভাইজান, এটা আমার বৌমাও হতে পারে, তাই আপাতত চোখ সরিয়ে রাখুন। ওনাদের টানা হেসরার মাঝে জুবাইর সিদ্দিকী মুস্কি হেসে বললেন, আমার মেয়ে জিমকে শাড়ি পরলে অনেকটা সুন্দর লাগে। সকলে হতভম্ব চোখে ওনার দিকে তাকালেন। জিম এতক্ষণ কোথায় ছিল সেটা জানা নেই, কিন্তু ওর নাম উচ্চারণের 50 সেকেন্ডের মাথায় ও কথা থেকে বাবার সম্মুখে এসে কাট গলায় বললেন, বাবা, আমি বুঝে গেছি তুমি আপুদের আগে আমাকে বিয়ে দিতে চাও। ব্যাপার না, আমি মাইন্ড করব না, পাতি দেখা শুরু করে দাও। ওর কথায় জুবাইর সিদ্দিকী থতমত খেয়ে গেলেও বাকিরা জোরে হেসে ফেললেন। মনসুর নিজে হাসার পাশাপাশি গালিব মেহতাবকে আস্তে হাসার পরামর্শ দিতে লাগলো, যেন আবার শ্বাস টান না উঠে। জ্যোৎস্না সিঁড়ি বেয়ে নামতে নামতে বলতে লাগলো, খুব পেকে গেছিস তাই না? এখনো শার্টের বোতাম লাগানো শিখিসনি, তাতে বউ চাচ্ছিস? ছ্যাঃ। আমি কি আর সাথে চাচ্ছি? বাবাই আমাকে বাধ্য করেছে। এখন তো আমার গুরুবাজ ভাইয়া আর নীলয় ভাইয়ার সামনে যেতে লজ্জা করে, মনে হয় ওদের না হওয়া। আরো একবার সবাই হেসে উঠল। মনসুরের কথাকে পাত্তা না দিয়ে গালিব মেহতাব জোরে জোরে হাসতে লাগলেন। অবশ্য শ্বাস টানও উঠেছে ফলশ্রুতিতে, কিন্তু উনি মনসুরকে সেটা বুঝতে দেননি। তবে নিজেকে সামলে নিয়ে উনি এনামুল মাহমুদের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললেন, আগেই বলেছিলাম এটা আমার বৌমা, আপনার বৌমা তো সবেমাত্র আসলো।
এনামুল মাহমুদ কিছু বললেন না, শুধু মুচকি হাসলেন। উনি একদম শান্তশিষ্ট একজন মানুষ, খুব বেশি কথা বলেন না। ওদিকে জ্যোৎস্না রাতের পাশে গিয়ে বসলো। আজ ওদের দুজনকে আলাদা করা খুব কঠিন, কারণ দুজনেই একই শাড়ি, একই হিজাব একইভাবে পরেছে। তার উপর দুজনেই মাথা নিচু করে রেখেছে। অবশ্য জ্যোৎস্না লজ্জায় আর রাত ভয়ে। একটু পর নিলয় চলে আসলো। এসেই বেচারা থমকে গেল। নিজের প্রিয় মানুষটাকে যেন নতুন রূপে দেখছে ও, একদম লাজুক লাল টুকটুকে বউয়ের মতো। কিন্তু পর মুহূর্তে ওর মুগ্ধতা ভরা মুখমণ্ডল কুঁচকে গেল, কারণ দুটো লাজুক লতা বসে আছে। এর মধ্যে কোনটা ওর সেটা ও ঠাউর করতে সক্ষম হচ্ছে না। নিজের হতভম্বতা কাটিয়ে ও বড়দের সালাম দিয়ে সকলের সাথে টুকটাক কথা বলে বাবা মায়ের পাশে বসে পড়লো। তারপর চোখ শুরু করে সামনের দুই ব্যক্তির দিকে তাকিয়ে থাকলো। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় কিনা, কিন্তু কিছুই পেল না ও। মনে হচ্ছে জ্যোৎস্নাকে ফটোকপি করে আরেকটা জ্যোৎস্না বানানো হয়েছে। জ্যোৎস্না আর চোখে মাথা চুলকাতে থাকা দ্বিধান্বিত নিলয়কে দেখে ঠোঁট চেপে হাসতে লাগলো। একই শাড়ি পরার আইডিয়াটা ওরই ছিল। ও শুধু নিলয় না, গুবরাজকেও আজ দ্বিধায় ফেলতে চায়। সেদিন রাত এসে ওকে বলেছে সব। গুবরাজ কিভাবে রাতকে চিনতে পেল সেটাই অনুসন্ধান করতে চায় জ্যোৎস্না। জ্যোৎস্না ছাদে চলে গেল কিছু সময়ের জন্য। আসলে ওর ভীষণ ক্ষুধা পেয়েছে। সকলের সামনে তো তার শান্তিমতো খাওয়া যাবে না, তাই ও ছলছাতুরি করে এদিকে চলে আসলো। শাড়ির আঁচলের নিচে আসার সময় কিছু ফল নিয়ে এসেছে ও। তবে হাত দুটো মিলে 3টার মতো আপেল আর একটা কমলা দেখে জ্যোৎস্না ভ্রু কুঁচকে গেল। ও আফসোসের স্বরে বলে উঠল, এটুকু দিয়ে তো আমার পেটের এক কোণাও ভরবে না। ছ্যাঃ, তাড়াহুড়ো করতে গিয়ে যে এত কম আনবো সেটা কি জানা ছিল? হতাশ হলেও জ্যোৎস্না আপেল খেতে শুরু করলো। এই সময় গুবরাজের গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়ালো। ও গাড়ি থেকে নেমে ফোন বের করলো। গালিব মেহতাব বেশ কয়েকবার ফোন দিয়েছিল ওকে। ফোনের পাশাপাশি একটা মেসেজও দেখতে পেল। মেসেজ ওপেন করে দেখলো সেখানে লেখা, আমার বৌমা শাড়ি পরেছে, দেখতে চাইলে আয়, না চাইলে আসামির সাথে শুয়ে থাক। গুবরাজ কপাল কুঁচকে মেসেজটার দিকে ক্ষণকাল তাকিয়ে থেকে ফোন পকেটে পড়লো। হঠাৎ ছাদের দিকে নজর যেতেই ওর কুঞ্চিত ভ্রু যুগল সোজা হয়ে আসলো। বাবার কথা ভুলে গিয়ে মুগ্ধ হয়ে ছাদে থাকা শাড়ি পরিহিত রমণীটির দিকে তাকিয়ে থাকলো। ও দ্রুত পদে ভিতরে প্রবেশ করলো। তারপর আশেপাশে খুব একটা নজর না দিয়ে সোজা গিয়ে হবু শ্বশুর শাশুড়িকে সালাম দিল। তারপর খোলা হাওয়া মন ভরে উপভোগ করার মিথ্যা অজুহাত দেখিয়ে চটজলতি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো ছাদে যাওয়ার জন্য। ও এতটাই অন্যমনস্ক ছিল যে রাতকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বলল, সাইড প্লিজ শালিকা। গুবরাজ চলে গেল। রাত অবাক চোখে কিছুক্ষণ ওর গমন পথের দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, শালিকা, জ্যোৎস্নার পরিকল্পনা সফল হতে চলেছে দেখছি। সেদিক থেকে চোখ সরিয়ে রাত বড়দের চা দিতে লাগলো। ওদিকে নিলয় এবার 100% শিওর যে এটাই ওর জ্যোৎস্না। পুলিশ যেহেতু উপরের জনের কাছে গিয়েছে, তাহলে আর কোনো সন্দেহই রইল না। রাত সকলকে চা দিতে দিতে নিলয়ের সম্মুখে চলে গেল। সামান্য হেসে ও একটা কাপ ওর হাতে দিয়ে দিল। নিলয় চায়ের কাপ নিয়ে ভ্রু নাচিয়ে রাতকে চোখ মারলো। এতে করে রাত থতমত খেয়ে গেল। তাই ও চটজলদি নিলয়ের সামনে থেকে চলে গেল। সকলকে চা দেওয়া শেষে রাত পুনরায় নিজের আসনে গিয়ে বসলো। কিন্তু নিলয়ের দিকে চোখ যেতেই ওর ভ্রু কুঁচকে গেল। নিলয় ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। 1 সেকেন্ডের জন্যও চোখের পলক ফেলছে না। রাত তাকাতেই নিলয় ওকে ফ্লাইং কিস দিল। রাতের চোখ ছানাবড়া হয়ে গেল। ও তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিলাম। ভুলেও দ্বিতীয়বার ওর দিকে তাকালো না। ওর ইচ্ছা হচ্ছে গলা ফাটিয়ে বলতে, এই আমি সেই আমি না, আর সেই আমি এই আমি না। প্লিজ পুট ইউর নজর অন্য জায়গায়। কিন্তু বড়দের সামনে ও কিছুই বলতে পারছে না। আর না পারছে ইশারায় নিলয়ের ভুল ভাঙিয়ে দিতে। কেননা তাকানোর সাথেই একটা ফ্লাইং কিস ওর দিকে লাফাতে লাফাতে চলে আসছে। গুবরাজ ছাদে গিয়ে থেমে গেল। ওর বুকটা ধরাস ধরাস করতেছে। গালিব মেহতাবের মতো বুকে হাত দিয়ে হৃদয়টাকে নমনীয় করার চেষ্টা করে ও এক পা করে এগিয়ে গেল। ওদিকে জ্যোৎস্না অপর মুখ হয়ে গোগ্রাসে আপেল আর কমলা গিলছে। গুবরাজ ঠিক 4 কদম দূরত্বে গিয়ে থেমে গেল। তারপর গলা খাকারি দিয়ে বলল, এই যে আমার বাচ্চার মাম্মা, আমাকে কি একটু মনে জায়গা দেওয়া যাচ্ছে না? তুমি তো আমার হৃদয়ে বড় একটা জায়গায় নিজের মালিকানা প্রতিষ্ঠিত করেছো, তাহলে আমাকে কেন দিচ্ছ না? জ্যোৎস্নার মুখ থেকে আপেলের টুকরো পড়ে গেল। চোখ দুটোও বড় বড় হয়ে গেল। পুরো বিষয়টা হজম করতে ওর পাক্কা 1 মিনিট লাগলো। পর মুহূর্তে মাথায় দুষ্ট বুদ্ধি চলে আসলো। ওপর দিকে মুখ করে রেখেই ও কণ্ঠটা নরম করে বলল,
আপনার কথা একটু ভুল ছিল, তাই জায়গা দিতে সময় লাগছে। গুবরাজ ভ্রু কুচকে বলল, কি ভুল বলেছি? এই যে বাচ্চার মাম্মা বলে ডাকলেন, কিন্তু আমাদের তো বাচ্চা নেই। আমাকে আগে নিজের ঘরণী বানিয়ে নিন, তারপর ভেবে দেখব। ঘরণী বানাতে চাই না, তোমাকে আমার হৃদয়ের রানী বানাতে চাই। ঠিক আছে, সময় নাও, কিন্তু জায়গাটা যেন আমিই পাই। জ্যোৎস্না মিটমিট করে হাসতে লাগলো। রাতকে আর একটু ফাঁসানোর জন্য ও বলতে লাগলো, একটা সত্যি কথা বলি, বলো। আপনাকে আমার পছন্দ হয়েছে। আপনি আমার স্বপ্নে দেখা রাজকুমারের মতোই। গুবরাজের মনটা মুহূর্তেই নেচে উঠল। উত্তেজনায় ওর গলা কাঁপতে লাগলো। ওর অবস্থা নিজ চোখে দেখার জন্য জ্যোৎস্না পিছু ঘুরল। তবে জ্যোৎস্না সেই দৃশ্য উপভোগ করতে পারলো না, কারণ ওকে দেখতেই গুবরাজের পিলে চমকে উঠল। গালিব মেহতাবের মতো বুকে হাত দিয়ে ও থতমত গলায় বলল, সর্বনাশ, আমি তোমাকে রাত ভেবেছিলাম। জ্যোৎস্না বেশ চমকে উঠল। ও অভিনয় করা বাদ দিয়ে বলতে লাগলো, কিভাবে চিনলেন দুলাব্রু? কত কষ্টে নিজের সত্তাকে লুকিয়ে রাখলাম, তবুও ধরেই ফেললেন। যাক সে কথা, আপনার চোখ দুটো আমার টিউবলাইটকে দান করা যায় না দুলাব্রু? সকলের হাসি ঠাট্টায় ড্রয়িং রুম গম গম করছে, কিন্তু রাত থতমত মুখে মাথা নিচু করে রেখেছে। নিলয় যে কোনোভাবেই থামছে না। এমন সময় গুবরাজ হন্তদন্ত হয়ে নিচে নেমে আসলো। ওর মুখটাও থতমত হয়ে আছে। তবে নিলয়কে দেখতেই ওর চোখ মুখ কুঁচকে গেল। ও ধীর কদমে নিলয়ের পাশে গিয়ে বসলো। অতঃপর ওর দিকে একটু ঝুঁকে গলা খাকারি দিয়ে বলল, জানি আমি তোমারটার সাথে ভুল করে ফ্লার্টিং করে ফেলেছি, তাই বলে তুমি আমারটাকে এভাবে কুনজর দিবে? ছি, সত্যি বলছি, আমি জ্যোৎস্নাকে রাত ভেবে ওসব না বললে তোমার এই কর্মকাণ্ডের জন্য আমি তোমাকে কাউরান বাজারে বসিয়ে ভিক্ষা করাতাম। নীলে চমকে উঠল গুবরাজের ঠান্ডা গলায় বলা কথা শুনে। ও তৎক্ষণাৎ বলে উঠল, এটা রাত। তোমার জ্যোৎস্নাকে কখনো এত ভদ্রভাবে বসে থাকতে দেখেছো? না, আসলে কোনো অবস্থাতে ওকে দেখিনি। গুবরাজ কপাল কুঁচকে ওর দিকে তাকালো। তা দেখে নিলয় হতাশ কণ্ঠে বলল, তোমার শালিকা আমাকে আগে পাত্তা দিত না, এখন অবশ্য দেয় না, রাস্তাঘাটে চুপচুপ করে। আমি ওকে একটু দেখতাম। গুবরাজ গা ছেড়ে দিয়ে বসে নিজেও হতাশ শ্বাস ফেলে বলল, পাত্তা তো আমিও পাই না। এই দুই বোন পাত্তা না দেওয়ার প্রতিজ্ঞা নিয়ে আমাদের পাত্তাহীনতায় ভোগাতে চাচ্ছে। দুজনে সমান তালে দীর্ঘশ্বাস ফেলল। তবে একটু পর গুবরাজ শটানে সোজা হয়ে বসে কাটকাট গলায় বলল, তুমি যদি জ্যোৎস্নাকে ভালো মতো অবজার্ভ না করে থাকো, তাহলে তুমি কাকে পছন্দ করো বলো তো? নিলয় গুবরাজের চাহনি দেখে খানিকটা ঘাবড়ে গেল। তবে নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে ও বলে উঠল, প্লিজ ডোন্ট গিভ মি এমন নজর। আমি জ্যোৎস্নাকে চাই। সামনাসামনি না দেখতে পেলেও ফোনে দিয়ে একটা কথা বলে বুঝেছি ও ভীষণ চঞ্চল, আর ওর বৈশিষ্ট্য রাতের একদম বিপরীত। বলে রাখা ভালো, আমার চঞ্চল মানুষ বেশি পছন্দ। গুবরাজ নিজের সন্দেহকে লাথি মেরে বিদায় করলো এবং মাথা নিচু করে রাখা রাতের দিকে নজর দিয়ে বলল, আর আমার শান্ত সাগরের মতো নীরব মানুষ বেশি পছন্দ। নিলয় ওর দিকে তাকিয়ে অস্পষ্ট হাসলো। অতঃপর বসা থেকে উঠে ও ধীর কণ্ঠে বলল, ভাই, আপনি আপনার কাজ চালিয়েছেন, আর আমি আমারটার মন পাওয়া যায় কিনা অনুসন্ধান করতে গেলাম। বলেই নিলয় সিঁড়ির দিকে চলে গেল। বড়রা না শুনতে পেলেও রাত নিলয়ের কথা শুনতে পেল, তাই ও চকিতে মাথা তুলে তাকালো। তবে তাকানোর সাথে সাথেই গুবরাজের মুখটা নজরে আসলো, যে ওর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। সেই চাহনির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না রাত। অবশ্য নজর সরিয়ে নেওয়ার আরও একটা কারণ আছে। রাতের ভীষণ রাগ লাগছে এই ভেবে যে গুবরাজ ওকে শালিকা বলেছে। রাতের নজর সরিয়ে নেওয়ার মধ্যে একটা অভিমান খুঁজে পেল গুবরাজ, এবং অভিমানের সম্ভাব্য কারণ কি হতে পারে সেটাও তৎক্ষণাৎ মাথায় চলে আসলো। চোখের সামনে সেই দৃশ্যটা ভেসে উঠল। গুবরাজ পাশ কাটিয়ে যাওয়ার সময় একজনকে শালিকা সম্বোধন করেছিল, যে হতভম্ব চাহনিতে ওর দিকে তাকিয়েছিল। কিন্তু গুবরাজ সেই চাহনি তখন বুঝতে না পারলেও এখন ঠিকই পাচ্ছে, তাই ভীষণ লজ্জা লাগতে লাগলো ওর। গুবরাজ গলা খাকারি দিয়ে রাতের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলো। এতে কাজও হলো। রাত চোখ তুলে তাকিয়েছে। ও তাকাতেই গুবরাজ ওকে ইশারায় বাগানের দিকে যেতে বলল। অবিশ্বাস্যভাবে রাত গুবরাজকে মুখ ভেঙিয়ে আবারও মাথা নিচু করলো। ও বিড়বিড় করে বলতে লাগলো, যে নিজের বউকে চেনে না তাকে শালিকা বলে ডাকে, সেই মানুষের কথা কেন শুনবো? আপনাকে বিয়ে না করার দুইটা কারণের সাথে আর একটা কারণ যুক্ত হলো। আপনি পুলিশ, আপনি হাসেন না, আর আপনি নিজের বউকে না চিনে তাকে শালিকা বলে ডাকেন।
রাত গম্ভীর মুখে বসে থাকলো। সময়ের সাথে পাল্লা দিয়ে ওর রাগ বেড়ে চলেছে, কিন্তু নিজের অবস্থার দিকে মনোযোগ যেতেই ও খানিকটা থতমতে খেয়ে গেল। গুবরাজ ওকে কি বললো না বললো এতে তো ওর কোনো যায় আসার কথা না, তাহলে এত অভিমান জন্মেছে কেন? রাতের থেকে অপ্রত্যাশিত আচরণ পেয়ে গুবরাজ হতভম্ব হয়ে গিয়েছে, তবে নিজেকে সামলেও গলা খাকারি দিয়ে বড়দের মনোযোগ আকর্ষণ করলো। সবাই তাকাতেই ও শান্ত গলায় বলল, আমি আপনার মেয়েকে নিয়ে একটু বাগানে গেলাম। কথাটা বলা শেষ করেই গুবরাজ বাগানের দিকে হাঁটা ধরলো। এবার রাত ইচ্ছা না থাকলেও যেতে বাধ্য হলো, যেহেতু সবাই ওর দিকে তাকিয়ে আছে। এই লোক যে কতটা ধুরন্ধর সেটা রাত হারে হারে টের পেল। ওদিকে জুবাইর সিদ্দিকী হাসি মুখে বলে উঠলেন, আচ্ছা নিয়ে যাও। জি। উনি বাক্য সম্পূর্ণ করতে পারলেন না, জিমের হুঙ্কার করে ডাকা সম্বোধনে। জুবাইর সিদ্দিকী গলা খাকারি দিয়ে অযথা এদিক ওদিক তাকাতে লাগলেন। গুবরাজ ওপর মুখ হয়ে বাগানের এক সাইডে দাঁড়িয়ে আছে। রাত গুটি গুটি পায়ে ওর পিছনে গিয়ে দাঁড়ালো। ওর অস্তিত্ব টের পেয়ে গুবরাজ পিছু ঘুরে তাকালো এবং কাঙ্ক্ষিত ভঙ্গিতে বলতে লাগলো, আমি আসলে তখন মনোযোগ দেইনি তোমার প্রতি, তাই চিনতে পারিনি। বাবার মেসেজ আমাকে কনফিউজ করে ফেলেছিল আফওয়ান। রাতের ভিতরকার সেই চিনচিনে রাগটা এখনো সজাগ আছে। সেই রাগের প্রভাবে রাত কাট গলায় বলল, আমি তো কৈফিয়ত চাইনি। কিন্তু আমি কৈফিয়ত দিতে চাচ্ছি। আমি কোনো সন্দেহ রাখতে চাই না আমাদের মাঝে। আমার যায় আসে না, আপনি যা ইচ্ছা করুন, আমার তাতে কি? আমি তো আপনাকে বিয়েই করব না। গুবরাজ হঠাৎ স্থির হয়ে গেল, শান্ত দৃষ্টিতে রাতের দিকে তাকিয়ে থাকলো। রাত স্বাভাবিক মুখ ভঙ্গিতে অন্যদিকে তাকিয়ে আছে। আরো 1 মিনিট নীরবতার পর গুবরাজ তাচ্ছিল্যের হাসি হেসে বলতে লাগলো, আমি কি বোকা তাই না, যেখানে আমার নিজের মা আমাকে ভালোবাসা দেওয়ার ভয়ে সেই ছোটবেলায় আমাকে আর বাবাকে ফাঁকি দিয়ে পরকালে পাড়ি জমিয়েছে, সেখানে তুমি ভালোবাসা দিবে এটা ভাবলাম কিভাবে? রাত সচকিতে গুবরাজের দিকে তাকালো। ওর মুখটা কেমন অসহায় ভাব গ্রহণ করেছে তা দেখে রাতের প্রচন্ড খারাপ লাগলো। ও তো ওটা অভিমান থেকে বলেছিল, এখন ওর বিয়ে করতে কোনো সমস্যা নেই। তবে এটা সত্যি যে গুবরাজের প্রতি এখনো ওর কোনো অনুভূতি জন্মায়নি, তাই বলে বিয়ে করবে না এটা ওর ভাবনায় আসেনি। গুবরাজ হাত ঘড়ির দিকে এক পলক তাকিয়ে বলল, আমাকে ডিউটিতে যেতে হবে, সবাইকে জানিয়ে দিও আমি গেলাম। গুবরাজ বাড়ি থেকে বেরিয়ে গেল। ওর গমন পথের দিকে তাকিয়ে রাতের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। লোকটা যে ভীষণ কষ্ট পেয়েছে সেটাও ভালো মতোই বুঝে গেল। গুবরাজ চলে যাওয়ার আরো কিছুক্ষণ পর নিলয় আর জ্যোৎস্না নিচে নেমে আসলো। এই এতটা সময় নিলয় অনেক পরিশ্রম করেছে জ্যোৎস্নাকে একটু বাইরে নিয়ে যাওয়ার অনুমতি নিতে। অবশ্য জ্যোৎস্না রাজি হচ্ছিল না। শেষে নিলয় ওকে আপেলের লোভ দেখিয়ে বাইরে যেতে সম্মত করেছে। ড্রয়িং রুমে এসে বড়দের থেকে অনুমতি নিয়ে ওরা দুজন বেরিয়ে পড়লো। রাস্তায় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ওরা হাঁটতে লাগলো। নিলয় আর চোখে বরকা পরা জ্যোৎস্নার দিকে তাকিয়ে মনে মনে বলল, শালা আপেল, তুই দেখি অনেক কাজের, তুই সতীর নয় বন্ধু হয়ে যাবি সেটা ভাবতেই পারিনি। কিছু দূর যাওয়ার পর হঠাৎ জ্যোৎস্না বলে উঠল, এই শুনুন, দুলাব্রত আমাকে রাত ভেবেছিল, আপনি রাতকে আমি ভাবিনি তো? ও ভেবেছে তো ভেবেছে, সাথে টপাটপ ফ্লাইং কিছু ছুড়েছে। এটা জ্যোৎস্নাকে বললে ওর আর রক্ষে থাকবে না, তাই ও গলা খাকারি দিয়ে প্রচন্ড ভাব নিয়ে বলল, পাগল হয়েছ? আমি কি তোমার দুলাব্র যে নিজের বউকে চিনবো না? জ্যোৎস্না চোখ শুরু করে নিলয়ের দিকে তাকালো। নিলয় সেই চাহনির দিকে তাকাতে পারলো না। ও নজর লুকিয়ে ইচ্ছাপূর্বক অন্যদিকে তাকাতে লাগলো। আরো কিছুক্ষণ চোখ শুরু করে তাকানোর পর জ্যোৎস্না চোখ সরিয়ে নিয়ে কাট গলায় বলল, আচ্ছা রাতের থেকেই না হয় শুনবো। নিলয় এবার ফ্যাসাদে পড়ে গেল, তাই ও পরিস্থিতি ঘুরিয়ে দেওয়ার জন্য বলে উঠল, চলো পার্কে যাই, ওখানে প্রকৃতির মাঝে একটু সময় কাটাতে পারবো। জ্যোৎস্না গভীর মনোযোগে নিলয়ের দিকে এক পলক তাকিয়ে বলল, ওকে। দুজনে পার্কে চলে আসলো। একটা বেঞ্চে গিয়ে বসলো ওরা। আসলেই প্রকৃতির রূপ দেখে জ্যোৎস্নার মন ভালো হয়ে গেল, তবে ক্ষুধাটাও পেল ভীষণ। তাই ও নিলয়কে বলল, এই যে আমার আপেল কোথায়? নিলয় প্লাবনকে আপেল আনার জন্য মেসেজ দিচ্ছিল। জ্যোৎস্নার প্রশ্ন শুনে ও চকিতে ওর দিকে তাকিয়ে বলল, অর্ডার দিয়েছে, এসে পড়লোই বলে। আমি টাটকা আপেল চাই বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, টাটকা আপেলই পাবে। জ্যোৎস্না কপাল কুঁচকে কিছুক্ষণ নিলয়ের দিকে তাকিয়ে থেকে পুনরায় প্রকৃতিতে ডুব দিল, কিন্তু পেট যে সায় দিচ্ছে না। ও তো এখনই খেতে চাচ্ছে। ক্ষুধা সহ্য করতে না পেরে জ্যোৎস্না বলতে লাগলো, এই এখনো আসছে না কেন? রিল্যাক্স, যাকে অর্ডার দিয়েছি সে তো আর উড়ে আসছে না, তাই না? একটা হেলিকপ্টারও নেই যে সেখানে চড়ে আসবে। তার উপর থাকলেও ল্যান্ড করার মতো জায়গা নেই। যদিও উপর থেকে ছুড়ে দিলে আমি কাজ করে নিতে পারতাম।
বড়লোক দোকানে অর্ডার দিতে পারেননি, যারা হেলিকপ্টার দিয়ে অর্ডার পার্সেল করে? নিলয় আহাম্মক হয়ে বলল, এটা বাংলাদেশ, এইখানে তো বড়লোক দোকান আছে মনে হয়। অবশ্য তুমি চাইলে আমি একটা দোকান খুলতে পারি। জ্যোৎস্না মুখ ভেঙচি কেটে বলল। যে টিউবলাইট ফ্যাচ ফ্যাচ করে কাঁদে সে এত আত্মবিশ্বাস কোথায় পায়? নিলয় থতমত খেলেও গলা খাকারি দিয়ে বলে উঠল, আমি ইচ্ছা করে কাঁদি, কাঁদলে চোখের সমস্ত রোগ জীবনে বেরিয়ে যায়। ওকে। জ্যোৎস্না হেসে ফেলে বলল। টিউবলাইটের লজিক টিউবলাইটের মতোই। ওর হাসির মাঝেই 4-5 জনের একদল ছেলের মধ্যে থেকে একজন বলে উঠল, মামুনি আমাদের বাসায় চলো, তোমাকে হেলিকপ্টারে করে ঘুরিয়ে নিয়ে বেড়াবো আর ভালোবাসাও দিব। জ্যোৎস্নার হাসি থেমে গেল। ছেলেটা আবারও বলে উঠল, তোমার পছন্দ এত খারাপ কেন? আবার হ্যাংলা ছেলের সাথে তোমার কি? তুমি আমার মতো ছেলের বিছানায় থাকার যোগ্য। চলো একটা ট্রায়াল দেখাই। বলে ছেলেটা কুৎসিত ভাবে হাসলো। ওর সাথে ওর সাঙ্গ পাঙ্গগুলোও হাসলো। জ্যোৎস্নার মুখটা থতমত হয়ে গেছে, সাথে ভীষণ কান্নাও পাচ্ছে এত বৃষ্টির কথা শুনে। ও অস্ফুট স্বরে নিলয়কে বলল, চলুন এখান থেকে যাই। নিলয় অত্যন্ত গম্ভীর গলায় বলল, কেন? এরা ভালো না, প্লিজ এখান থেকে চলুন। কথাটা বলার সময় ওর গলা কেঁপে উঠল আর চোখ ছলছল করে উঠল। তা দেখে নিলয়ের মুখটা কাঠিন্যতায় ছেয়ে গেল। ও জ্যোৎস্নাকে বলতে লাগলো, তুমি এখানে বসে থাকো, আমি আসছি। কথাটা বলে ও ছেলেগুলোর দিকে এগিয়ে গেল। তা দেখে জ্যোৎস্নার ভয়ে বুক ধুকপুক করতে লাগলো। নিলয়কে নিজেদের দিকে এগিয়ে আসতে দেখে লিডার ছেলেটা হাসতে হাসতে বলল, ও বাবা, রেগে গেছো? এই ছেলেটা রেগে গেছে, তোরা ভয় পাওয়ার অভিনয় কর। বলে ওরা ভয় পাওয়ার অভিনয় করে পর মুহূর্তে জোরে জোরে হাসতে লাগলো। নিলয় ছেলেটার মুখোমুখি এসে দাঁড়ালো। অতঃপর নিজেও এক পলক হেসে ওর গাল বরাবর একটা ঘুষি দিল। সেই ঘুষির ভার এতটাই ছিল যে ছেলেটা মাটিতে পড়ে গেল। ওর দুনিয়া তুলতে লাগলো। তা দেখে জ্যোৎস্নার পাশাপাশি বাকি ছেলেগুলোর চোখ বড় বড় হয়ে গেল। নিলয় থামলো না। ও মাটিতে পড়ে থাকা ছেলেটার উপর ঝুঁকে ওর মুখে এলো পাতারি ঘুষি মারতে লাগলো। বাকি ছেলেগুলো এবার ভয় পেয়ে গেল। ওরা নিলয়কে আটকানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু পারলো না। নিলয় একের পর এক ঘুষি মেরেই চলেছে আর বলতেছে, যে মুখ দিয়ে খারাপ কথা বলে আমার জ্যোৎস্নার চোখে পানি এনেছিস, সে মুখ আমি ভেঙে দেব। অবস্থা ব্যাকতিক দেখে জ্যোৎস্না হন্তদন্ত হয়ে ওর দিকে এগিয়ে এসে ওর কাঁধ ঝাঁকিয়ে বলল, প্লিজ থামুন, মরে যাবে। মরলে মরুক, ওর জন্য মৃত্যু উপযুক্ত। ও থামছে না। জ্যোৎস্না দিশাহারা হয়ে পড়ল। পার্কে খুব একটা ভিড় নেই, তাই সাহায্যও নিতে পারবে না ও। জ্যোৎস্না নিলয়ের কলার টেনে বলল, এই নিলয়, হয়েছে তো, থামুন এবার। নিলয় এবার থেমে গেল। ও জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এই প্রথমবার জ্যোৎস্নার মুখে নিজের নাম শুনে ও থামতে বাধ্য হলো। ছেলেটাকে আত্মরা অবস্থায় ফেলে রেখে ও হাত উঁচিয়ে বলল, দ্বিতীয়বার আমার জ্যোৎস্নার সাথে বেয়াদবি করার আগে 1000 বার ভাববে। জ্যোৎস্না ওকে টানতে টানতে নিয়ে গেল। বাকি ছেলেগুলো নিজের বসকে গিয়ে আগলে নিল। নিলয়ের হাত থেকে রক্ত ঝরছে। তা দেখে জ্যোৎস্না উত্তেজিত হয়ে বলল, হায় আল্লাহ, আপনার হাত থেকে রক্ত পড়ছে। নিলয়ের মুখটা এখনো কঠিন হয়ে আছে। ও কাট কাট গলায় বলল, যার ঝরা সে ঝরবে, তুমি চুপচাপ হাঁটো। জ্যোৎস্না হাঁটলো না। ও দোকান থেকে একটা ব্যান্ডেজ কিনে এনে নিলয়কে এক জায়গায় বসিয়ে দিয়ে ওর হাত ব্যান্ডেজ করে দিতে লাগলো। হঠাৎ নিলয়ের দিকে চোখ যেতেই দেখলো ওর মুখ লাল বর্ণ ধারণ করেছে। তবে এটা রাগের জন্য না, বরং ও লজ্জায় লাল হয়েছে। তা দেখে জ্যোৎস্নার হাসি পেল। ও গলা খাকারি দিয়ে বলল, আমার টিউবলাইটের দুটো অজানা রূপ দেখলাম আজ। এক, এতটা ভয়ঙ্কর যে হতে পারে সেটা ভাবিনি। 2, আপনি লজ্জা পেলে আপনার মুখ আর কান লাল হয়ে যায়। ছ্যাঃ। নিলয় নিজের স্বভাবে ফিরে এসে বলল, যা দুষ্ট, রাস্তাঘাটে কি এভাবে হাত ধরে? আমার বলছে লজ্জা করে না? তো নির্লজ্জ হয়ে গেছে জ্যোৎস্না। প্রকৃতি আজ শান্ত রূপ ধারণ করেছে। গাছে গাছে বাসা বাঁধা পাখিরা শান্ত, বাতাস শান্ত। তেমনি শান্ত হয়ে রাত সেই শান্ত প্রকৃতির প্রতি নজর দিয়েছে। নজর প্রকৃতির দিকে থাকলেও মন যে অজানা গন্তব্যে পাড়ি জমিয়েছে। মন আর মস্তিষ্কে শুধু যুবরাজের শেষোক্ত কথা আর ওর মলিন মুখখানা ঘুরপাক খাচ্ছে। প্রকৃতি দেখা থেকে অব্যাহতি নিয়ে রাত অবহেলায় পড়ে থাকা ফোনটার দিকে তাকালো। একজনকেও ফোন দিতে যাচ্ছে, কিন্তু কোথায় যেন একটু দ্বিধা কাজ করছে। বারবার ফোনে হাত দিতে ধরেও থেমে গেল। অবশেষে ফোনটা হাতে নিল ও, কিন্তু যাকে ফোন দেওয়ার কথা তাকে দিচ্ছে না। ফোনের স্ক্রিনে পুলিশ নামটা জলজল করছে। রাত সেই সেভ করা নাম্বারটার দিকেই অনেকক্ষণ তাকিয়ে থাকলো। কয়েকবার হাতটা কল অপশনে চলে গেলেও শেষ মুহূর্তে হাত সরিয়ে নিয়েছে রাত। এসব দনামনা করতেই 1 ঘন্টা চলে গেল, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। হঠাৎ কথা থেকে জ্যোৎস্না উড়ে এসে কল অপশনে ক্লিক করলো। রাত 4 পর নাই অবাক হয়ে বলল,
যেটা তোর করার কথা ছিল গাধা। রাত ফোন কেটে দেওয়ার চেষ্টা করতে ধরলেই জ্যোৎস্না ওকে আটকাতে লাগলো। ওদের দু বোনের ধস্তাধস্তির মাঝে ওদিকে ফোন রিসিভ হয়ে গেল। তা দেখে জ্যোৎস্না বাঁকা হেসে বলল, এবার সামলাও, আমি চললুম। জ্যোৎস্না যেমন উড়ে এসেছিল তেমনি নাচতে নাচতে চলে গেল রুম থেকে। ওর গমন পথের থেকে চোখ সরিয়ে রাত কম্পিত হাতে ফোনটা নিজের কানে রাখলো, তবে কথা বলল না। অবশ্য গুবরাজও এখনো কিছু বলছে না। এভাবে কয়েক মিনিট কেটে গেল। অতঃপর রাত বড় করে একটা শ্বাস নিয়ে নমনীয় কণ্ঠে বলল, শুনুন। পাক্কা 1 মিনিট পর গুবরাজ গমগমে স্বরে বলল, আসলে আমি কি? আমি তখন ওভাবে বলতে চাইনি। আপনাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছেই আমার ছিল না। কিন্তু দিয়েছো। আমি তো ইচ্ছে করে বলেছিলাম, মন থেকে বলিনি। তো মনে কি ছিল? আমি আপনাকে বিয়ে করতে চাই না, এটা সত্যি বলছি, মন থেকে বলিনি। বুঝলাম, মন থেকে বলনি, এটা বাইরের কথা ছিল। আমি জানতে চাচ্ছি ভেতরের কথা কি ছিল। রাত হাসফাস করতে লাগলো, তবুও অস্পষ্ট স্বরে বলে উঠল, এর উল্টোটা। তার মানে আমাকে বিয়ে করতে চাও তুমি? রাতের অবস্থা বেগতিক হয়ে গেল। এই লোক ওকে কথার জালে ফাঁসাতে চাচ্ছে, আরও ফেসেও যাচ্ছে। ওর থেকে জবাব না পেয়ে গুবরাজ কাট গলায় বলল, ও বুঝেছি, সেটাও চাও না। তুমি শুধু চাও আমি যেন বিয়েটা ভেঙে দেই, তাই না? আচ্ছা ঠিক আছে, তাই হবে, রাখছি। বলে গুবরাজ ফোন কেটে দিল। রাত থম মেরে বসে থাকলো। ওর হঠাৎ ভীষণ খারাপ লাগতে শুরু করলো। এভাবে কয় মিনিট বসে থাকলো সেটা রাত জানে না। তবে বাবার ডাকে ওর ধ্যান ভাঙলো। জুবায়ের সিদ্দিকী গম্ভীর গলায় বললেন, গুরবাজ ফোন দিয়ে এসব কি বলল? জিম, দ্রুত নিচে নেমে এসো। রাত বুঝে গেল জিম বলতে ওকেই ডাকছে ওর বাবা। তার মানে গুবরাজ বিয়ে ভেঙে দিল। এত সহজেই কিভাবে ভেঙে দিল? না, রাত এসব ভাবতে পারছে না। ও তৎক্ষণাৎ গুবরাজের নাম্বারে ডায়াল করলো। 2 বার রিং করতেই রিসিভ হলো। রিসিভ হতেই রাত কম্পিত গলায় বলে উঠল, সত্যি বিয়ে ভেঙে দিলেন? হ্যাঁ, তো সেটাই তো তুমি চেয়েছিলে। আমি তো তোমার ইচ্ছাই পূরণ করলাম, এতেও সমস্যা? রাতের এবার চোখ ছলছল করে উঠল। ও ভেজা কণ্ঠে বলতে লাগলো, হ্যাঁ সমস্যা, কারণ আমি ওটা চাইনি। আমি আপনাকে বিয়ে করতে চাই, আর হ্যাঁ ভালোবাসবো, সত্যি বলছি। তবুও বিয়ে ভাঙবেন না প্লিজ। বলতে বলতে রাত কেঁদে ফেললো। ক্ষণকাল ওকে কাঁদতে দিয়ে গুবরাজ অস্পষ্ট হেসে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, এই যে আমার বাচ্চাদের মাম্মা, কান্না থামাও আর বিয়ের প্রস্তুতি নাও। আমি 1 মাস পরের বিয়েটা ভেঙে দিয়ে সেটা পরশুতে এনেছি। রাত কান্না থামিয়ে হতভম্ব গলায় বলল, মানে কি? তুমি ভাবলে কিভাবে আমি তোমার সাথে বিয়ে ভেঙে দিব? না, কখনোই না। তুমি চাও আর না চাও, ভালোবাসো আর না বাসো, তবু আমার বউ হয়ে থাকতে হবে। কিন্তু কি কিন্তু? তবে তোমার ভুল বোঝাবুঝির কারণে আমি তোমার এমন রূপ দেখব সেটা ভাবতে পারিনি। এবার তো আমি তোমাকে আরও বেশি করে ভালোবেসে ফেললাম। বাই দ্য ওয়ে, নিচে গিয়ে দেখো আসল কাহিনী কি। ভুলভাল ভেবে কান্না করো না। গুবরাজ ফোন কেটে দিয়ে মুচকি হাসল। কালু মিয়া পাশ দিয়ে যাচ্ছিল। ওর হাসির দিকে চোখ যেতেই ও আর্তনাদ করে উঠল। তা দেখে গুবরাজের মুখের হাসি মিলিয়ে গেল। বুড়ো কুচকে বলল, কি সমস্যা কালু মিয়া? কালু মিয়া ওর দিকে এগিয়ে এসে অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, আপনি হাসতেও পারেন? গুবরাজ কপাল কুচকে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে ওকে দ্বিতীয় দফায় অবাক করে দিয়ে আবার হাসলো। তা দেখে কালু মিয়া আর্তনাদ করে বলতে লাগলো, স্যার, আপনার উপর জিন আসর করেছে। চুপ থাকো, এটা জিনের না, এটা আমার বাচ্চাদের মাম্মার আছর। বলেই গুবরাজ মুচকি মুচকি হাসতে লাগলো। আর কালু মিয়া সেই হাসির দিকে তাকিয়ে ক্ষণে ক্ষণে হার্ট অ্যাটাক করতে লাগলো। তুমি গুরবাজকে কি বলেছ? জুবায়ের সিদ্দিকীর হুঙ্কারে জিম ভয় পেয়ে গেল। ও ভেবেছিল রাত ভেবে হয়তো ওর নাম নিয়েছিল, কিন্তু এসে দেখলো ঘটনা পুরো উল্টো। জিম মনে মনে বলতে লাগলো, দোষ করলে জিমের নাম মানে হারাই না জুবায়ের সিদ্দিকী ওরফে বাবার। জুবায়ের সিদ্দিকী পুনরায় বলে উঠলেন, কি হলো, কথা বলছো না কেন? জিম অস্পষ্ট স্বরে বলল, কি বলেছি? নাইমা রহমান। জ্যোৎস্না আর রাতও হন্তদন্ত হয়ে সেখানে চলে আসলো। সবার হয়ে রাত ব্যস্ত কণ্ঠে বলে উঠল, জি ওনাকে কি বলেছে বাবা? কি বলছো জানো? সবাই একযোগে বলল। জুবায়ের সিদ্দিকী ভ্রু কুঁচকে ওদের দিকে 1 সেকেন্ড তাকিয়ে থেকে বললেন, ঠিক আছে, আমি বলছি। এই লিলিপুট গুরবাজকে বলেছে তাড়াতাড়ি আপুকে বিয়ে করে নাও। আপুর বিয়ে হলে আমার বিয়েটাও নির্দ্বিধায় হয়ে যাবে।
সবাই অবিশ্বাস্য দৃষ্টিতে জিমের দিকে তাকালো। অবশ্য জিমও অবিশ্বাস্য দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে আছে। জুবাইর সিদ্দিকী পুনরায় বলতে লাগলেন, এখন গুরবাজ বিয়ের ডেট এগিয়ে এনেছে। ও পরশু রাতেই বিয়ে করতে চায় এবং এটাই নাকি ওর ফাইনাল ডিসিশন। এরই মাঝে জ্যোৎস্না বলে উঠল, কি রে জিম, আমার টিউব না মানে দ্বিতীয় জনকে বলিসনি? নাইমা রহমান গরম চোখে তাকাতেই জ্যোৎস্না থতমত খেয়ে মাথা নিচু করে ফেলল। নাইমা রহমান কণ্ঠটা খাটো করে শুধুমাত্র ওকে শোনানোর জন্য দাঁতে দাঁত চেপে বললেন, নির্লজ্জ মেয়ে, মুখে কিছুই আটকায় না, একদম নিজের বাপের মতো স্বভাব পেয়েছে। জ্যোৎস্না প্রথম দফায় লজ্জা পেলেও বাবার প্রসঙ্গ আসতেই হেসে ফেলল। তা দেখে নাইমা রহমান পুনরায় কিছু বলতে যাবেন, তার আগেই জিমের কথা শুনে উনি থেমে গেলেন। সত্যি বলছি, আমি গুরবাজ ভাইয়ের সাথে কথা বলিনি, আমার কাছে ফোনই নেই। তাহলে কি ও মিথ্যে কথা বলছে? খবরদার, নিজের দোষ অন্যের উপর চাপাবে না। সেদিন তুমি আমাকে বলেছিলে যে তুমি বিয়ে করতে চাও। ওটা তো রাগের মাথায় বলেছিলাম। তোমার রাগও আছে ছোকরা। যাক, সেটা পরে গবেষণা করা যাবে। তার আগে বিয়ের সমস্ত ব্যবস্থা করতে হবে। আমার সাথে চলো নাইমা। ওনারা চলে গেলেন। পরে রইল 3 বাচ্চা। জ্যোৎস্না কাট কাট গলায় বলে উঠল, জিমের বাচ্চা, তুই আমার টিউবলাইটকে কেন ফোন দিলি না? আমি আর রাত একসাথে বিয়ে করব। জিম আত্মবিশ্বাসের সাথে বলল, আমি গুরবাজ ভাইয়ের সাথে কোনো কথা বলিনি, বুঝেছো? ওদের দুজনকে একলা রেখে রাত একটু দূরে চলে গেল। তারপর গুবরাজকে ফোন দিল। তৎক্ষণাৎ ফোন রিসিভ করে গুবরাজ বলল, এত অধৈর্য হচ্ছ কেন? পরশুই তো চলে আসবে আমার কাছে। শাট আপ! আপনি কোন সাহসে আমার ভাইয়ের নামে মিথ্যা অপবাদ দিয়েছেন? বারে, মিথ্যা অপবাদ কোথায় দিয়েছি? হ্যাঁ, এটা সত্যি, ওর সাথে আমার পার্সোনালি এ বিষয়ে কোনো কথা হয়নি, কিন্তু ও মনে মনে এটাই চাই, আমি সেটা জানি। কচু জানেন, অযথা আমার ভাইকে ফাঁসিয়ে দিলেন। বলেই রাত ফোন কেটে দিয়ে রাগে গজগজ করতে লাগলো। অন্যদিকে গুবরাজের মুখ থেকে যেন আজ হাসি সরতেই চাচ্ছে না। অবশ্য ওর এই হাসি কালু মিয়ার বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছে। বেচারা জীবনের সবচেয়ে বড় শখটা আজকেই পেল। জ্যোৎস্না এটা মানতে পারছে না। রাত সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যাবে আর ও কিনা সিঙ্গেল থেকে যাবে। এটা হতে দিতে পারে না ও। তাই ফোনটা হাতে নিয়ে ও টিউবলাইট নামে সেভ করা নাম্বারটাতে ফোন দিল। সাথে সাথেই ফোন রিসিভ হলো। নিলয় ওকে সালাম দিল। জ্যোৎস্না সালামের জবাব দিয়ে বলল, আপনার হাত কেমন আছে? আমার হাত তো এখন অবিবাহিত আছে। বাজে কথা বলবেন না তো। হাতের কি অবস্থা সেটা বলুন। আলহামদুলিল্লাহ, ফিট অ্যান্ড ফাইন। তবে তবে কি, ব্যথা হচ্ছে? ঔষধ ঠিক মতো খাচ্ছেন তো? মলম দিচ্ছেন তো? হ্যাঁ, ওসব ঠিক আছে। তুমি যা যা বলেছ সব করেছে, কিন্তু হাত বেচারা মন খারাপ। জ্যোৎস্না আহাম্মক হয়ে গেল। কাট কাট গলায় বলতে লাগলো, আপনার হাতের মনে আছে? যাক সে কথা, আপনার হাতকে আমার কাছে দিয়ে যান, দুটো থাপ্পড় মেরে ওর মন ভালো করে দেই। হুম, তার দরকার পড়বে না। আমার হাত এখনো বিয়ে করতে পারছে না তো, তাই ওর মন খারাপ। শালা, আপনারও বিয়ে হবে না। এদিকে দুলাব্রো মাথা খাটিয়ে 1 মাস পরের বিয়ে পরশুই করতে যাচ্ছে, আর আপনি হাতের সাথে পীড়িত করতে থাকুন। যত সব। নিলয় হাসি ঠাট্টার মোড়ে ছিল, কিন্তু জ্যোৎস্নার কথা শুনে ও ভ্রু কঞ্চিত করে ব্যস্ত কণ্ঠে বলল, কিভাবে? যেভাবে হয় সেভাবে। আপনার প্রতি আমার অত বেশি ইন্টারেস্ট নেই। দেরি করে বিয়ে করলেও সমস্যা নেই, কিন্তু আমি আমার যমজ বোনের সাথে একই দিনে বিয়ে করতে চাই। তাই কিছু একটু করুন। নিলয় থতমত খেয়ে বলল, একই সাথে অপমান করলে আমার দরদ দেখালে। আচ্ছা, যাকে অপমান আমার গায়ে লাগে না। লাগবে কিভাবে? আপনার তো গন্ডারের চামড়া। যাক, এটাও লাগেনি। তবে হ্যাঁ, ওই পুলিশের বিয়ে করতে তাড়াহুড়ো আমার গায়ে লেগেছে, তাই নো চিন্তা। তোমার আমার বিয়েও পরশুই হচ্ছে। তুমি গিয়ে চিল করো, আমি কাউয়া ধরে এনে বিয়ের ব্যবস্থা করছি। ফোন কেটে গেছে। জ্যোৎস্না ফোনের স্ক্রিনে তাকিয়ে কিছুক্ষণ হাসলো। অতঃপর চুপচাপ করে এনে রাখা কয়েকটা আপেল কোলের মধ্যে নিয়ে একটা একটা করে খেতে খেতে বলল, আরে আমার টিউবলাইট, আপনাকেও বিয়ে করার প্রতি ইন্টারেস্ট আমি, তাই যত দ্রুত বিয়ের কাজ সম্পূর্ণ করা যায় ততই ভালো। নিলয় নিজের কথা রেখেছে। ও নিজের বুদ্ধিকে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত খাটিয়ে জুবাইর সিদ্দিকীকে রাজি করিয়েছে, সাথে নিজের সোজা সরল মা বাবাকেও। আজ সেই বিখ্যাত পরশুদিন। জুবাইর সিদ্দিকী কাজ করতে করতে নিজের বেহাল দশা করে ফেলেছেন। এটাই প্রথম বিয়ে যে বিয়ের কনেরা নিজেদের বিয়েতে যাবতীয় কাজ করে চলেছে, কারণ ওদের তো আর বড় ভাই নেই, আর না আছে কোনো চাচা। ডেকোরেটর লোকের সাথে হাতে হাতে কাজ করে দিচ্ছে ওরা। জ্যোৎস্না একটা লোককে ফুল দিয়ে ঘর সাজাতে সাহায্য করছে। হঠাৎ জুবাইর সিদ্দিকী ওই লোকটাকে উদ্দেশ্য করে বললেন, এই মেয়ে, এদিকে একটু শুনে যাও তো। লোকটা এক পলক ওনার দিকে তাকিয়ে আশেপাশে তাকাতেই লাগলেন। না, কোনো মেয়ে তো নেই,
তাহলে কাকে ডাকছে? উনি জ্যোৎস্নার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই জ্যোৎস্না স্বাভাবিক গলায় বলল, আপনাকেই ডাকছে, যান গিয়ে শুনে আসুন কি বলে। লোকটা এখনো দ্বিধান্বিত। জুবাইর সিদ্দিকী গলা খানিকটা উঁচু করে বললেন, তোমার কানে কথা যায় না? দ্রুত এদিকে আসো মেয়ে। লোকটা মাথা চুলকাতে চুলকাতে নিজেকে আপদমস্তক দেখতে লাগলো। না, ও তো ঠিকঠাক পোশাকই পরেছে, তাহলে মেয়ে বলে ডাকছে কেন? উনি জ্যোৎস্নাকে বললেন। মুখে কি কিছু লেগে আছে? জ্যোৎস্না ওনার অবস্থা দেখে হাসছিল, নিজের হাসি থামিয়েও বলতে লাগলো, হুম, কোনো কিছু লেগে নেই। আপনি ছেলেই আছেন, আসলে আমার বাবার ভুলে যাওয়ার রোগ আছে। তাই বলে একটা জলজ্যান্ত ছেলেকে মেয়ে বলে ডাকবে? নিজেদের সন্তানদেরই চেনেন না, তাহলে এটা ভুলবেন না কোন হিসেবে? আশ্চর্য, খুব আশ্চর্য, ভীষণ ভীষণ আশ্চর্য। এসব বলতে বলতে লোকটা জুবাইর সিদ্দিকীর দিকে চলে গেলেন। অন্যদিকে জ্যোৎস্না এবার জোরে জোরে হাসতে লাগলো। একটু পর জুবাইর সিদ্দিকী ওকে উদ্দেশ্য করে বললেন, এই যে আমাবস্যা, হাসি বন্ধ করে বোনের সাথে গিয়ে সাজেগুজু শুরু করো। জ্যোৎস্নার হাসি থেমে গেল। ও কর্কশ গলায় বলতে লাগলো, মিস্টার জুবাইর সিদ্দিকী, প্লিজ মনে রাখুন ইওর বাচ্চাদের নেম। বিয়ের আয়োজন হয়ে গেছে। বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে সিদ্দিকী সাহেবের কন্যারা আজ বিদায় নেওয়ার সমস্ত ব্যবস্থা করে ফেলেছে। লোকজন দিয়ে গম গম করছে পুরো বাড়ি। জ্যোৎস্না উকি মেরে এক পলক সেই দৃশ্য দেখে পুনরায় রাতের কাছে চলে গেল। রাত গাঢ় গোলাপি শাড়ি পরে বধূবেশে বিছানায় বসে আছে। ওর মুখটা কেমন রক্তশূন্য হয়ে আছে। অন্যের বাড়িতে চলে যাবে এটা যেন ও ভাবতেই পারছে না। জ্যোৎস্না ওর পাশে এসে বসে পড়ল। তারপর ওর হাতের উপর আলতো করে নিজের হাতটা রেখে নরম গলায় বলল, বনু এমন করে থাকিস না, আমিও তো চলে যাচ্ছি। রাত চোখ তুলে বোনের দিকে তাকিয়ে বলল, সেটাই তো সমস্যা, তুই আর আমি একই সাথে চলে যাচ্ছি, বাবা মামুনি কিভাবে থাকবে? জ্যোৎস্নারও কথাটা ভেবে মন খারাপ হয়ে যাচ্ছে বারবার, কিন্তু ও বোনের কষ্ট না বাড়ানোর জন্য ইচ্ছা করে বলতে লাগলো, তাতে কি, জিম তো আছে, মেয়েদের কথা মনে পড়লে ওকে আমাদের জামা পরিয়ে দিবে। ওর চেহারা তো আমাদের সাথে অনেকটাই মিলে যায়। ব্যাস, লেটা চুকে গেল। জিম রুমের ভিতরে প্রবেশ করতে করতে বলল, সারাদিন শুধু এই মন কুটিল বুদ্ধি রচনা করে এই জ্বালা থেকে বাঁচার জন্য আমি বড় লোক একটা মেয়েকে পটিয়ে ঘর জামাই থেকে যাব। এত মন খারাপের মাঝেও রাত হেসে ফেলল। ওকে হাসতে দেখে জ্যোৎস্না কিছুটা স্বস্তি পেল। তবে জিমকে কি আর এত সহজে ছেড়ে দেওয়া যায়? তাই ও বসা থেকে উঠে গিয়ে ওর কান টেনে ধরে বলল, ওলে আমার ঘর জামাই রে, বইয়ের হাতে নিয়মিত ঝাঁটার বাড়ি খাবি আহাম্মক। জিম নিজের কানকে ছাড়িয়ে নিয়ে গরম চোখে বোনের দিকে তাকিয়ে বলতে লাগলো, তবু ভালো, তোমার থেকে অন্তত বেঁচে যাব। অবশ্য একটু পরেই বেঁচে যাব। তোমাদের উহুরা চলে এসেছে, চলো নিচে চলো। রাতের মুখের হাসি আবার মিলিয়ে গেল। জিম তারা দেওয়ায় দু বোন এক এক করে নিচে নামতে লাগলো। ড্রয়িং রুমের সবাই নিজেদের মধ্যে খোশ গল্পে মেতেছিল। তবে কনেদের দিকে নজর যেতেই ওরা গল্প বাদ দিয়ে সেদিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো। বাকি সবার মতো নিলয় আর গুবরাজের চোখও সেই দিকে চলে গেল। নিলয় মুগ্ধ হতে গিয়েও হতে পারলো না, কারণ ডাবল জ্যোৎস্নাকে দেখতে পারছে ও। কিভাবে বুঝবে এর মধ্যে থেকে ওরটা কোনটা? এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ও গুবরাজের দিকে নজর দিল। গুবরাজ অবশ্য স্বাভাবিকভাবেই মোহিত নজরে একজনের দিকে তাকিয়েই আছে। নিলয় গলা খাকারি দিয়ে বলল, শাড়ি দুটো সুন্দর না? একই শাড়ি দুজন পরেছে, ভালোই মানিয়েছে। গুবরাজ ছোট করে বলল, তবে যাই বলো, দুজনের মতো নিচু করে সজ্জা ছিল, নতুন বউ বলে কথা। আমার জন মাথা নিচু করে রেখেছে, তুমি তোমারটার কথা ভাবো। নিলয় সকলের অবসরে বিজয়ের হাসি হাসলো। ওর মিশন কমপ্লিট হয়েছে, নিজের বউকে খুঁজে পেয়েছে। এবার তাই আত্মবিশ্বাসের সহিত মুখে সামান্য হাসি ফুটিয়ে রাখা আশেপাশে নজর বোলাতে থাকা জ্যোৎস্নার দিকে মুগ্ধ নয়নে তাকালো আর বিড়বিড় করে বলল, মাথা নিচু করে কেন হাঁটবে? আশ্চর্য, যদি পড়ে যায়। পুলিশের বউটা এত বোকা। ছ্যা। জ্যোৎস্না রাত কাছাকাছি চলে আসার পরেও ওদের হবু স্বামীদের নজর ওদের থেকে সরল না, বরং সেটা আরো বেড়ে গেল। নিজেদের প্রিয়তমদের পাশে বসে ওরা মাথা নিচু করে রাখলো। বেশ কিছুক্ষণ পর কাজী সাহেব চলে আসলেন। বহু সময় প্রতীক্ষার পর দুই বিয়ে সম্পন্ন করলেন। তবে জ্যোৎস্নার ক্ষেত্রে কম পরিশ্রম করলেও রাতের ক্ষেত্রে ওনার পরিশ্রম বেশি গেল। ওর কান্না বাদ মানছিল না। কবুল বলার সময় এই যে কান্না শুরু করেছিল, সে কান্না এখনো অব্যাহত আছে। জ্যোৎস্না কাঁদেনি এমনটা নয়, কিন্তু রাত মরা কান্না জুড়ে দিয়েছে। একটু আগে বোনদের বিদায় করতে পারলে বেঁচে যাবে বলতে থাকা জিমও জোরে জোরে কান্না করতে লাগলো। সারাদিন যে বোনদের আশেপাশে ঘুরঘুর করতো, তারা চলে যাবে ভাবলেই ওর বুক ফেটে যাচ্ছে।
বিদায়ের সময় 3 ভাই বোনকে আলাদা করা দায় হয়ে পড়ল। ওদের অবস্থা দেখে ওখানে উপস্থিত সবার চোখ ছলছল করে উঠল। নাইমা রহমান নিজের মেয়েদের অনেকক্ষণ নিজের সাথে আঁকড়ে রাখলেন। এভাবেই অনেক সময় কেটে গেল। এই পুরো সময় গুবরাজ আর নিলয় ছিল নীরব দর্শক। নিজেদের প্রিয় মানুষকে তাদের প্রিয় মানুষের সাথে সময় কাটাতে দিল। ওদের মাঝে আজ কোনো তারা নেই, তবুও যেতে তো হবেই। তাই জুবাইর সিদ্দিকী রাতকে নিয়ে এসে গুবরাজের হাতে দিয়ে ভেজা কণ্ঠে বলতে লাগলেন, আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। পুলিশের অভিনয় করতে করতে আবার জ্যোৎস্নাকে আবার জেলে ভরে দিও না। ওনার কথা শোনা মাত্রই গালিব মেহতাব বুকে হাত দিয়ে আর্তনাদ করে বললেন, কি জ্যোৎস্না? ভাইজান ভুল মানুষকে এনে দিলেন না তো? আমার বৌমা রাত, জ্যোৎস্না না। গুবরাজ তৎক্ষণাৎ জবাব দিল, এটাই আমার রাত। জোবাইয়ের বাবা ভুল করে জ্যোৎস্না বলে ফেলেছেন, ডোন্ট মাইন্ড। রাত মুমূর্ষ অবস্থায় থাকলেও চোখেতে গুবরাজের মুখটার দিকে এক পলক তাকালো, অতঃপর চোখ সরিয়ে নিল। ওদিকে গালিব মেহতাবের হাত এখনো তার বুকে অবস্থান করছে। তা দেখে মনসুর নিজে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, স্যার আমার মতো করুন, সমস্যা নেই, ভয় পাবেন না। শ্বাস কোনো মেয়ে নয় যে আপনার ক্ষতি করবে। মনসুরের কথা শুনে গালিব মেহতাব শান্ত হলেন। ওদিকে রাতের কান্নাকে তোয়াক্কা না করে জুবাইর সিদ্দিকী বুকে পাথর চাপা দিয়ে মেয়েকে গাড়িতে তুলে দিলেন। উনি অনুমতি দিতেও গুবরাজ গাড়ি স্টার্ট করার জন্য ড্রাইভারকে ইশারা করল। রাত এবার আরো জোরে জোরে কান্না করতে লাগলো। ওর দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকলো গুবরাজ। ওর মনটা ভার হয়ে গেল। সামনের সিট থেকে গালিব মেহতাব বলতে লাগলেন, মা কেঁদো না, আমাদের বাড়িতে কোনো মেয়ে মানুষ নেই, তাই কুটনামি করার মতো কাউকে পাবে না। আর হ্যাঁ, আমি সব কাজ করতে পারি, গুবরাজও পারে, আমাদের দ্বারা কাজ করিয়ে নিতে পারবে। রাত কান্না থামিয়ে আহাম্মক হয়ে শ্বশুরের দিকে তাকালো। এমন কোথাও আশা করেনি, তবে একজনের স্পর্শ পেতেই ও থমকে গেল। গুবরাজ ওর হাতকে নিজের শক্ত হাতের মুঠোয় পরে নিল। ও তাকাতেই গুবরাজ শান্ত স্বরে বলল, রিল্যাক্স, কিচ্ছু হয়নি। যখন ইচ্ছা তখন আসতে পারবে, আমি নিজে রেখে যাব। এক মেয়েকে বিদায় জানানোর পর দ্বিতীয় মেয়েকেও বিদায় জানানোর সময় চলে আসলো। জ্যোৎস্নার অবস্থা কোনো অংশে রাতের থেকে ভালো নয়। কাঁদতে কাঁদতে ওর গলা শুকিয়ে গেছে। জিমু বোনের শাড়ির আঁচল টেনে ধরে কেঁদে চলেছে। নাইমা রহমান এসব সহ্য করতে না পেরে চুপ করে এক জায়গায় বসে আছেন। জুবাইর সিদ্দিকী মেয়েকে নিলয়ের হাতে তুলে দিয়ে বলতে লাগলেন, আমার জিমকে কোনো অবস্থাতেই কষ্ট দিবে না। ওর একটু পরপর ক্ষুধা লাগে, তাই সময় মতো ওর খাবারের ব্যবস্থা করবে বাবা। সকলের কান্না কয়েক মুহূর্তের জন্য থেমে গেল। জিমার জ্যোৎস্না ক্রন্দনরত চোখেই অগ্নি বর্ষণ করে বাবার দিকে তাকালো। জুবাইর সিদ্দিকী সেই চাহনি দেখে থতমত খেয়ে গেলেন। তাই গলা খাকারি দিয়ে বলতে লাগলেন, গুরবাজ, ওকে দ্রুত নিয়ে যাও, আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না। নিলয় তৎক্ষণাৎ বলে উঠল, বাবা আমি নিলয়। জুবাইর সিদ্দিকী দ্বিতীয় দফায় থতমত খেয়ে গেলেন। তাই চট জলদি নজর ঘুরিয়ে নিয়ে নিলয়ের বাবা মায়ের সাথে কথা বলতে লাগলেন। একটু পর জ্যোৎস্নাকেও বিদায় দেওয়া হলো। দুই কন্যার বিদায়ে পুরো সিদ্দিকী পরিবারে শোকের ছায়া নেমে আসলো। ভগ্ন হৃদয়ে পড়ে রইল তারা। খুব বেশি আত্মীয় স্বজন না থাকায় গালিব মেহতাবই রাত আর গুবরাজকে তাদের রুমে দেখে গেলেন। গালিব মেহতাব চলে গেলেই নফল নামাজের মাধ্যমে নতুন জীবন শুরু করলো রাত আর গুবরাজ। হঠাৎ ফুল দিয়ে সাজানো বিছানার দিকে নজর যেতেই রাতের ভয় করতে লাগলো। ও এসবের জন্য একটুও প্রস্তুত না। গুবরাজের ডাকে ওর ধ্যান ভাঙলো। গুটি গুটি পায়ে ও গিয়ে বিছানায় বসে পড়লো। বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে গুবরাজ ওর সম্মুখে বসে পড়লো। ওর উপস্থিতি রাতের ভয় দ্বিগুণ বাড়িয়ে দিল। কিছুক্ষণ নীরবতার পর গুবরাজ শান্ত গলায় বলল, তোমার হাতটা দাও। রাত তৎক্ষণাৎ দিল না। গুবরাজ 2-3 বার বলার পরও হাত উঁচু করলো। পাঞ্জাবির পকেট থেকে একটা ব্রেসলেট বের করে সেটা রাতের হাতে পরিয়ে দিতে দিতে গুবরাজ বলল, দীর্ঘ সঞ্চয়ের পর আমি তোমার জন্য একটা সোনার ব্রেসলেট বানাতে সক্ষম হয়েছি। রাত কৌশলবশত জিজ্ঞাসা করল, দীর্ঘ সময়? আমাকে কতদিন থেকে চেনেন আপনি? যেদিন দেখতে গিয়েছিলাম সেদিন থেকেই, আগে কখনো দেখিনি। তবে হবু বউয়ের জন্য দীর্ঘদিন ধরে সঞ্চয় করছিলাম, আর সেটা তো তুমি। রাত কিছু বলল না, তবে একটা প্রশ্ন মাথায় আসতেই ও বলতে লাগলো, একটা কথা জিজ্ঞেস করতে পারি? নিঃসন্দেহে রাত সিদ্দিকী। আমাকে আপনি এত সহজে কিভাবে চিনতে পারেন? আব্বুই তো সবসময় চিনতে পারে না। গুবরাজ অস্পষ্ট হেসে বলল, তোমার ভ্রুর উপরে ছোট্ট একটা তিল আছে যেটা জ্যোৎস্নার নেই। কিন্তু সেটা তো অনেক ছোট। ভুলে যেও না আমি পুলিশ, এসব ক্ষেত্রে আমার নজর অত্যন্ত তীক্ষ্ণ। তার উপর তুমি আমার বউ বলে কথা, তোমাকে চিনবো না এটা হতে পারে? রাত ক্ষণকাল চুপ থেকে বলল, আচ্ছা বুঝলাম, কিন্তু দূর থেকেও কিভাবে চিনতে পারেন? তোমার মুখের সমস্ত এক্সপ্রেশন
আমার মুখস্থ। তোমার মুখের আলাদা একটা বৈশিষ্ট্য আছে যেটা জ্যোৎস্নার মুখে নেই। তোমার মুখে সবসময় লাজুকতা, সরলতা আর মায়া থাকে। অন্যদিকে জ্যোৎস্নার মুখে দুষ্টুমি, আত্মবিশ্বাস আর হাসির রেখা ফুটে থাকে। রাত হতভম্ব গলায় বলল, এত গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন? করব না কেন? তুমি আমার অনেক শখের মানুষ। কথাটা বলে গুবরাজ মুচকে হাসলো। সেই হাসির দিকে তাকিয়ে রাতের পীরে চমকে উঠল ও অস্পষ্ট স্বরে বলল, আপনি হাসতেও পারেন? গুবরাজ জোরে হেসে উঠল। অতঃপর ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলতে লাগলো, আরো অনেক কিছু করতে পারি, দেখাবো? রাত গুবরাজের চাহনি দেখে ভয়ে ঢোক গিলল। একটু একটু করে এগিয়ে এসে গুবরাজ রাতের কপালে অনেক সময় নিয়ে চুম্বন করলো। অতঃপর রাতের উষ্ঠে হাত বোলাতে বোলাতে বলল, শুধু এটা না, আরো অনেক কিছু করতে পারি, দেখাবো? দেখাই, কি বলো রাত সিদ্দিকী? জ্যোৎস্না কিং কর্তব্য বিমূঢ় হয়ে বিছানার দিকে তাকিয়ে আছে। সবার বাসরঘর সাজানো থাকে নানা রকম ফুল দিয়ে, আর ওর বাসরঘর সাজানো হয়েছে প্লাস্টিকের আপেল দিয়ে, তাও আবারও অনেক সুন্দর করে সাজানো হয়েছে। নিলয় জায়নামাজ গুছিয়ে রাখতে রাখতে আর চোখে জ্যোৎস্নার হতভম্ব মুখটার দিকে তাকিয়ে মিটি মিটি হাসতে লাগলো। একটু পর ও পিছন থেকে জ্যোৎস্নাকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। আমার ক্রিয়েটিভিটি কেমন লাগলো দুষ্টু রানী? জ্যোৎস্না অনেক কিছুই বলতো, কিন্তু নিলয়ের স্পর্শে ও থমকে গেল। তা বুঝতে পেরে নিলয় বাঁকা হাসলো। ও বলতে লাগলো, আমার দুষ্টু রানী দেখে লজ্জাও পায়। জ্যোৎস্না নিলয়ের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অন্য মুখ হয়ে বলতে লাগলো, টিউবলাইট কি আমাকে নির্লজ্জ ভাবে নাকি? নিলয় জ্যোৎস্নার সম্মুখে এসে ওর থুতনি ধরে মুখটা নিজের সামনাসামনি এনে বলল, রূপবতী লাগে আর ঘাতকবতী। জ্যোৎস্না লজ্জা পেলেও শেষ সম্বোধন শুনে ভ্রু কুঁচকে ফেলল। তাই নিলয়ের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ও গম্ভীর মুখে বিছানায় গিয়ে বসে পড়ল। তা দেখে নিলয় মাথার চুলকে কাবার থেকে একটা জিনিস বের করে সেটা নিজের পিছনে আড়াল করে জ্যোৎস্নার সম্মুখে গিয়ে বসলো। তা দেখে জ্যোৎস্না মুখ ঘুরিয়ে নিল। নিলয় জিনিসটা উন্মোচন করে জ্যোৎস্নার সম্মুখে এনে বলল, দেখো তো এটা কি? জ্যোৎস্না অনিচ্ছা সত্ত্বেও তাকালো, আর তাকানোর সাথে সাথেই ওর রাগ পড়ে গিয়ে মুখে হাসি ফুটে উঠল। ছোট্ট ছোট আপেল দিয়ে অনেক সুন্দর করে একটা ঝুড়ি বানানো হয়েছে। জ্যোৎস্না সেটা খপ করে নিজের হাতে নিয়ে বলতে লাগলো, উফ, কি যে ক্ষুধা লেগেছিল আমার। আপনি অনেক কিউটি টিউবলাইট, লাভ ইউ। কথাটা বলে ও একটা একটা করে আপেল ছিঁড়ে খেতে লাগলো। তা দেখে ক্ষণকাল মরার মতো বসে থেকে নিলয় আহাম্মক হয়ে বলতে লাগলো, হায় আল্লাহ, আমার ক্রিয়েটিভিটি কিভাবে কামড়ে কামড়ে খেয়ে ফেলছে। আচ্ছা, ওরে ঘাতকবতী, এটা সাজিয়ে রাখার জন্য দিয়েছিলাম, খাওয়ার জন্য না। আমার এক মাসের পরিশ্রম 1 মিনিটে খেয়ে ফেললো। বিয়ের পর নতুন দুই দম্পতি সিদ্দিকী পরিবারে চলে এসেছে। গত পরশু যে বাড়ি শুনশান নীরবতায় ছেয়ে গিয়েছিল, সেই বাড়ি আজ হাসি খুশিতে গম গম করছে। নিলয় সোফায় বসে আছে। কিছুক্ষণ আগে জুবাইর সিদ্দিকের সাথে বাগানে খোশ গল্পে মেতেছিল। গুবরাজ সম্ভবত রুমে কিছু কাজ করছে। পুলিশের তো আর এক মুহূর্তের জন্য রেস্ট নেই। নিলয় চুপচাপ বসে ফোন চালাচ্ছিল। এমন সময় জিম সেদিকে চলে আসলো, কিন্তু নিলয়ের দিকে নজর যেতেই ও উল্টো ঘুরে যেতে ধরলো। তা দেখে নিলয় ভ্রু কুঁচকে বলল, এই যে শালা বাবু, কোথায় পালাচ্ছ? আমার কাছে চলে আসো। জিম অনিচ্ছা সত্ত্বেও দুলাভাইয়ের পাশে গিয়ে বসে পড়ল। তবে ও গুটিসুটি মেরে মাথা নিচু করে বসে থাকলো। ওর অবস্থা দেখে নিলয় না হেসে পারল না। ও ব্যঙ্গ করে বলতে লাগলো, তোমার বোনও তো মনে হয় না আমার সামনে এতটা লজ্জা পায় যতটা তুমি পাচ্ছ। জিম বিড়বিড় করে বলল, পাঁচকিয়ার সাথে বাবা তো এক প্রকার আপনার সাথে আমার বিয়ে দিতে দিয়েছিল, তাই লজ্জায় এর লগে সামনাসামনি আসতে। বিড়বিড় করে বলায় নিলয় কিছুই শুনতে পেল না। তাই ও কপাল কুঁচকে বলতে লাগলো, কি শালা বাবু, কি ফুসুর ফুসুর করছো? কোনোভাবে মনে মনে আমাকে গালি দিচ্ছ না তো? জিম তৎক্ষণাৎ বলে উঠল, না, ভুল ভাবছেন, নিজের প্রিয়তমকে কেউ গালি দিতে পারে? শেষের কথাটা জিম বিড়বিড় করে বলল। ফলে নিলয়ের বোধগম্য হলো না। তাই ও বলতে লাগলো, এই তো আবার গালি দিচ্ছ আমাকে। তোমরা দুই ভাই বোন দেখি আমার পিছনে না পড়লে শান্তিই পাও না। রাতের মতো এত ভদ্রমের ভাই বোন তোমরা কিভাবে হলে? জিম বসা থেকে উঠে বলল, সেটা আবু ভালো বলতে পারবে। কথাটা বলেই জিম বুলেট ট্রেনের গতিতে জায়গা ত্যাগ করলো। নিলয় কিছু বলার সুযোগও পেল না। একটু পর সিঁড়ি বেয়ে জ্যোৎস্না নেমে আসলো। না মানে ওটা রাতও হতে পারে। তবুও নিলয় ওকে নিজেরটা ভেবে কিছু বলতে যাবে, তার আগেই আরেকজন নামতে লাগলো। দুজনের পরনেই একই পোশাক আর মুখের এক্সপ্রেশনও একই রকম লাগছে আজ। নিলয় দারুণ ফ্যাসাদে পড়ে গেল। গুবরাজও নেই যে যার থেকে সুলটি বুলটি দিয়ে কথা বের করবে।
নিলয় সম্পূর্ণভাবে নিশ্চিত জ্যোৎস্না ইচ্ছা করেই এমন করেছে, ওকে পরীক্ষা করার জন্য। ও সবই বুঝে, কিন্তু নিজের বউকে চিনতে পারে না, এটাই সমস্যা। একজন রান্নাঘরে চলে গেল। অবশ্য রান্নাঘরের সব ড্রয়িং রুম থেকে স্পষ্ট দেখা যায়। অন্যদিকে আরেকজন ওর থেকে দূরের এক সোফায় বসে ফোন চালাতে লাগলো। নিলয় শিওর ফোনে ব্যস্ত থাকা ব্যক্তিটি জ্যোৎস্না আর রান্নাঘরে থাকা মেয়েটা রাত, এতে কোনো সন্দেহ নেই। তবুও নিলয় কোনো প্রকার রিস্ক নিতে চায় না, তাই নিজের মাথা থেকে দারুণ এক বুদ্ধি বের করলো। সেই বুদ্ধি মোতাবেকও শব্দ করতে করতে নিজের পকেট থেকে কয়েকটা আপেল বের করলো। ওগুলো ও নিজের সুরক্ষার জন্যই রেখেছিল। নিলয় আপেলে একটা কামড় দেওয়ার ন্যানো সেকেন্ডের মধ্যে রান্নাঘরে থাকা মেয়েটা দৌড়ে এসে ওর হাত থেকে আপেলগুলো কেড়ে নিয়ে গপাগপ খেতে লাগলো। নিলয় হতভম্ব হয়ে গেল। ওর আত্মবিশ্বাসী ধারণা যে এভাবে উল্টে গিয়ে পাল্টে যাবে সেটা কে জানতো। রাত ফোন থেকে মনোযোগ সরিয়ে জ্যোৎস্নার অবস্থা দেখে আহাম্মক হয়ে কিছুক্ষণ ওকে দেখার পর হাসতে লাগলো। নিলয় নিজের হতভম্ব ভাব খানিকটা কাটিয়ে বলতে লাগলো, আশ্চর্য, আমার খাদক বুদ্ধি রান্নাঘরে কি করছিল? জ্যোৎস্না আপেল খেতে খেতে বলতে লাগলো, আপনার জন্য নিজের হাতে কফি বানাচ্ছিলাম। নিলয় খাদকবতীর থেকে নজর সরিয়ে হাসতে থাকা রাতের দিকে তাকিয়ে বলল, তুমি আমার সাথে একটা কথাও বললে না কেন? রাত হাসি থামিয়ে বলল, আমার কোনো দোষ নেই ভাইয়া, জ্যোৎস্নাই আমাকে এমনটা করতে বলেছিল। জ্যোৎস্না কপাকপ আপেল খেতে খেতে বলল, এটা কিন্তু চিটিং টিউবলাইট। আপনি এভাবে আপেলের ফায়দা তুলতে পারেন না। তো তুমি এইভাবে জমজের ফায়দা তুলতে পারো না? আমি মেয়ে, আমি তুলতে পারবো, আপনি পারবেন না। দুলাপ্র তো দেখলেই চিনতে পারে, তাহলে আপনাকে কেন আপেলের থেকে সাহায্য নিতে হবে? গুবরাজের প্রসঙ্গ আসতেই রাত লজ্জা পেয়ে গেল। ওদের কিভাবে বলবে যে গুবরাজ ওকে সবসময় গভীরভাবে পর্যবেক্ষণ করে। নিলয় বলতে লাগলো, আপেল নিচে থেকে সাহায্য করতে চেয়েছিল, তাই মানা করতে পারেনি। জ্যোৎস্না খাওয়া বাদ দিয়ে দাঁত কিরমির করে বলতে লাগলো, বাজে কথা বলে পার পেয়ে যাবেন ভেবেছেন? জ্যোৎস্না কিছু বলল না, কারণ নিলয়ের কথায় লজিক তো আছেই। তাই ও কফি বানানোর সল দেখে কেটে পড়ল। অন্যদিকে রাত ওদের কাণ্ড বেশ এনজয় করছিল, কিন্তু ফোনে একটা মেসেজ এসে ওর মনোযোগ বিঘ্নিত করলো। গুবরাজ লিখেছে, রুমে আসো রাত সিদ্দিকি, জরুরি দরকার। রাত তৎক্ষণাৎ উপরে যাওয়ার জন্য পা বাড়লো। ও চলে যেতেই নিলয় রান্নাঘরে চলে গেল। অবশ্য আসার আগে ভালোভাবে দেখে নিল আশেপাশে কেউ আছে কিনা। কেউ নেই, তাই ও নির্দ্বিধায় জ্যোৎস্নাকে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল। হঠাৎ এমন স্পর্শে জ্যোৎস্না চমকে উঠল। ব্যস্ত কণ্ঠে বলতে লাগলো, কি করছেন? কেউ দেখে ফেলবে। নিলয় জ্যোৎস্নার ঘাড়ে চুমু খেয়ে বলল, আরে বাবা। জ্যোৎস্না তবুও বাধা দিতে লাগলো, কিন্তু নিলয় নাসুর বান্দা, ও ছাড়লো না, বরং জ্যোৎস্নাকে নিজের দিকে ঘোরালো। একটু আগের খাদকবতী আর ঝগড়াটে জ্যোৎস্না এখন লজ্জায় কেমন মিইয়ে গেছে। নিলয় সেই লাজুক লতাকে আরেকটু লজ্জা দেওয়ার জন্য ওর উষ্ট পুটে চুম্বন করতে লাগলো। কোনো জরুরি দরকার আছে ভেবে রাত চটজল দিয়ে চলে এসেছে, কিন্তু আসার সাথেই বুঝলো ও মারাত্মক ভুল করে ফেলেছে। ও রুমে প্রবেশ করতেই গুবরাজ দরজা বন্ধ করে দিয়ে রাতকে জড়িয়ে ধরলো। রাত অস্পষ্ট স্বরে বলল, এই ছিল জরুরি কাজ? অনেক জরুরি দরকার। বউ শূন্যতায় ভুগছিলাম আমি। রাত নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে গুবরাজ নিজে থেকে ওকে ছাড়িয়ে দিল, তবে নিজের হাতের মুষ্টি থেকে মুক্তি দিল না। ও গভীর নজরে রাতের দিকে তাকিয়ে ধীরে ধীরে ওর উষ্টের দিকে নিজের উষ্ট নিয়ে যেতে লাগলো। পরিশেষে উষ্টদ্বয় মিলিত হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিলে রাত লজ্জায় লাল হয়ে গেল। ও কাট কাট গলায় বলতে লাগলো, আপনি পুলিশও না, আপনি মানুষও না, আপনি হচ্ছেন নির্লজ্জ। গুবরাজ ঠোঁট মুছছিল। বইয়ের কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো। সেই হাসির দিকে তাকিয়ে রাত বরাবরের মতো মুগ্ধ হয়ে গেল। এই লোকটাকে হাসলে অনেক সুন্দর লাগে। রাত নিজের মুগ্ধতা কাটিয়ে ভ্রু কুঁচকে বলতে লাগলো, ক্রিকেটার হাসান মাহমুদ আর আপনি একই কোয়ালিটির। হাসান মাহমুদও বিয়ের আগে হাসতো না, কিন্তু বিয়ের পর থেকেই হাসা শুরু করে দিয়েছে। গুবরাজ হাসি থামিয়ে বলল, তোমার নজর সব দিকেই আছে দেখছি। থাকবে না কেন? হাসান মাহমুদ প্রতিপক্ষ ব্যাটসম্যান কষ্ট পাবে জন্য হাসতো না, আর আপনি সময়ের অভাবে হাসতেন না। কিন্তু দুজনেই ভুয়া। আসলে আপনাদের বউ পাওয়ার কুরকুরি উঠেছিল, তাই হাসতেন না। না হেসে পরিবারকে বোঝাতেন যে আমাকে বউ দাও। গুবরাজ জোরে জোরে হেসে ফেলল। বইয়ের থেকে প্রথমবার এত এত কথা শুনে নিজের হাসি আটকাতে পারল না ও। কয়েক বছর অতিক্রম হয়ে গেছে। জ্যোৎস্না রাতের সংসার বেশ ভালোভাবেই কেটেছে এবং কাটছে। ও হ্যাঁ, ওদের দু বোনের কোল আলো করে দুটো মিষ্টি মিষ্টি মেয়ে এসেছে। অবাক করা বিষয়, ওদের বাচ্চারা একই দিনে পৃথিবীতে পদার্পণ করেছে। নিলয় আর জ্যোৎস্নার মেয়ের নাম নূর মোহাম্মদ।
অন্যদিকে রাত আর গুবরাজের মেয়ের নাম গুঞ্জন মেহতাব। আজ 2 বছরের ছোট ছোট গুঞ্জন আর নূর নিজেদের নানু বাড়িতে এসেছে বাবা মাকে সাথে নিয়ে। ওর নানার কোলে আধিপত্য গড়ে তুলল আসার সাথে সাথেই। জুবাইর সিদ্দিকী দুজনকেই 2 কোলে নিয়ে বলতে লাগলেন, আমার সোনামণিরা কত বড় হয়ে গেছে। আমার নিলয় আর গুরবাস মামুনি এখন হাঁটা শিখেছে। ছোট বাচ্চা দুটো নানার দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে লাগলো। তবে বাচ্চাদের বাবা মায়ের কটমট নজর থেকে বাঁচতে পারলেন না জুবাইর সিদ্দিকী। সবার হয়ে জ্যোৎস্না কঠিন গলায় বলতে লাগলো, বাবা, ওদের মুখে কি কোনো প্রকার দাড়ি চোখে পড়েছে তোমার? দুলাবুড়ো আর ওনার ফটোকপি কি তোমার কোলে চড়ে আছে? জুবাইর সিদ্দিকী থতমত খেয়ে গেলেন। উনি নাতনিদের নিয়ে বাগানের দিকে চলে গেলেন সবার এমন কুটিল দৃষ্টি থেকে বাঁচার জন্য। ওদিকে 15 বছরের জিম মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, যাক বাবা, আমার নাম নাইনি এবার, নয়তো সম্পর্ক এক পলকে উল্টে পাল্টে যেত। নিজের স্বস্তি লুকিয়ে জিম বোন আর বোন জামাইয়ের সাথে সৌজন্যমূলক কথাবার্তা বলল। অতঃপর সকলেই ফ্রেশ হওয়ার জন্য উপরে চলে গেল। ওরা চলে যাওয়ার অনেকক্ষণ পর নূর আর গুঞ্জন গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ড্রয়িং রুমে চলে আসলো। 2 বোনে চাইনিজ ভাষায় নিজেদের সাথে কথা বলছে, যেটা বোঝার ক্ষমতা স্বয়ং চাইনিজদেরও নেই। নিজেদের মধ্যে জরুরি কথাবার্তা অব্যাহত রেখে ওরা আধো আধো বুলিয়ে বলতে লাগলো। মাম্মা। অনেকবার ডাকার পরেও জবাব না পেয়ে 2 বোন নিজেদের মধ্যে সলা পরামর্শ করে ডাক পরিবর্তন করে বলতে লাগলো, পাপ্পা। একটু পর গুবরাজ আর নিলয় নিচে নেমে আসলো। হাসি মুখে নিজেদের মেয়েদের কোলে তুলে নিয়ে ওদের নরম নরম গালে টপাটপ চুমু খেতে লাগলো। আর বাচ্চা দুটো খিলখিল করে হাসতে লাগলো। বাবার থেকে আদর পাওয়ার মাঝেই ওদের মাম্মারাও চলে আসলো। কিন্তু জ্যোৎস্না রাতের একই পোশাক পরা দেখে ওদের বাবাদের ভ্রু কুঁচকে গেল। নিলয় বিড়বিড় করে বলতে লাগলো, নিজের বাড়িতে আসলে আমাকে কনফিউজ করা শুরু করে দেয় ঘাতকপতি। তবে জ্যোৎস্না রাত নিজেরাও নিজেদের দেখে অবাক হয়ে গেল। কাকতালীয় ভাবে ওদের পোশাক মিলে গেছে আজকে। মায়েদের দেখতেই গুঞ্জন আর নূর ওদের দিকে হাত বাড়িয়ে দিল। ওরা গিয়ে নিজেদের মেয়েকে কোলে তুলে নিল। তবে হুট করে নূর পিছনে রাতকে দেখে ক্ষণকাল চুপ করে থেকে হাত বাড়িয়ে দিয়ে বলল, মাম্মা। রাত প্রথম দফায় অবাক হলেও বুঝে গেল নূর ওকে জ্যোৎস্না ভাবছে। এদিকে গুঞ্জনও একই ভুল করে জ্যোৎস্নাকে নিজের মামা ভাবছে। ওরা কোল পরিবর্তন না করায় নূর আর গুঞ্জন কান্না শুরু করে দিল। তাই চটজলদি রাত জ্যোৎস্নার মেয়েকে আর জ্যোৎস্না রাতের মেয়েকে কোলে তুলে নিল। একটু পর আবারও দ্বিতীয় জনের দিকে নজর গেলে ওরা কোল পরিবর্তন করার জন্য কান্নাকাটি শুরু করে দিল। এভাবে নন স্টপ কোল পাল্টাপাল্টি চলতেই থাকলো। জ্যোৎস্না রাত ক্লান্ত হয়ে গেল এসব করতে করতে, কিন্তু অবুঝ বাচ্চারা এখনো কনফিউশনে ভুগছে আর কোল পরিবর্তন করেই চলছে। ওদের অবস্থা দেখে গুবরাজ আর নিলয় বহু পোস্টে হাসি আটকে রেখেছে। এক পর্যায়ে ওরা দুজনে জোরে হেসে ফেলে বলল, গ্যারা কলে জ্যোৎস্না রাত। গ্যারা কোলে জ্যোৎস্না রাত সমাপ্ত।